আসসালামু আলাইকুম। এখন থেকে নিয়মিত নতুন গল্প দেওয়ার চেষ্টা করব। আশা করি আমাদের গল্পগুলো আপনাদের ভালো লাগবে। আমাদের এই ভিডিওটা এখানে আপলোড হয়েছে। আমাদের ভিডিওগুলো অনেকে কপি করছে, তাই সকলে সাবধান থাকবেন। প্রতিবারের মতো আবারও এক বাড়িতে পাওয়া গেল পুরুষ অঙ্গ কাটা এক পুরুষের লাশ। শহরের প্রতিটি অলিগলি আর প্রতিটি চায়ের দোকানে এখন একটাই আলোচনা, কিং। গত রাতেও একটি পরিত্যক্ত গোদাম ঘরে পাওয়া যায় আরও একটি নিথর দেহ। বীভৎস সেই দৃশ্য দেখে পুলিশেরও হাত পা হিম হয়ে আসে। শরীরের বিশেষ অঙ্গটি শরীর থেকে বিচ্ছিন্ন, আর পিঠের চামড়া চিরে ধারালো ছুরি দিয়ে খোদাই করা হয়েছে একটি শব্দ, কিং। এটি নিয়ে খুনের সংখ্যাটা এখন ঠিক ৮০টা। পুলিশের ডায়েরিতে এই রহস্যময় খুনি একজন সিরিয়াল কিলার হলেও সাধারণ মানুষের কাছে সে যেন এক ত্রাতা। তদন্ত যত এগোচ্ছে একটি বিষয় ততই পরিষ্কার হয়ে উঠছে। নিহত প্রত্যেকের অতীত ঘেঁটে দেখা যায় তারা প্রত্যেকেই ছিল দাগী ধর্ষক। আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে আসা এই অপরাধীদের বিচার যেন নিজের হাতে তুলে নিয়েছে অন্ধকার জগতের এই অদৃশ্য রাজা। সারা শহরে যখন এই আতঙ্ক আর উত্তেজনার মিশ্রণ, ঠিক তখনই ভার্সিটির গেটে শুরু হয় এক অন্যরকম লাঞ্ছনার গল্প। সূর্যের তপ্ত রোদ মাথার ওপর। গ্রাম থেকে আসা সহজ সরল ছেলে মিহান সবেমাত্র ভার্সিটির মূল ফটক দিয়ে ভেতরে পা রাখে। হাতে কয়েকটা বই, পরনে সাধারণ একটা শার্ট। তার চলাফেরার মধ্যে এক ধরনের দ্বিধা আর নম্রতা কাজ করে। কিন্তু গেট পার হতেই তার কানে আসে সেই তীক্ষ্ণ কণ্ঠস্বর, যা শুনে মেহানের বুকের ভেতরটা ভয়ে শুকিয়ে গেল। এই যে ছোট লোক, দাঁড়া। মেঘলা শহরের প্রভাবশালী ব্যবসায়ীর একমাত্র মেয়ে, দম্ভ আর অহংকার যার রক্তে মিশে আছে। মিহান ভয়ে ভয়ে মেঘলার সামনে গিয়ে দাঁড়ায়। মেঘলা তখন তার বন্ধুদের সাথে একটি মার্বেল পাথরের বেঞ্চে বসে আছে। সে মিহানকে দেখে বলে, আমাকে ডাকছিলেন মেঘলা? মিহানের মুখ থেকে নিজের নাম শুনে মেঘলার দুচোখ আগুনের মতো জ্বলে ওঠে। সে বসা থেকে ঝটকা দিয়ে উঠে দাঁড়ায় এবং মেহানের কিছু বুঝে ওঠার আগেই তার গালে পরপর দুটো সজোরে থাপ্পড় মারে। থাপ্পড়ের শব্দে আশেপাশে সবাই থমকে দাঁড়ায়। এই ফকিরের বাচ্চা, আমার নাম ধরে ডাকার সাহস তুই কোথায় পেলি? তোর কি মনে হয় তুই আমার সমান? মিহান অপমানে মাথা নিচু করে ফেলে। তার গাল দুটো লাল হয়ে ফুলে ওঠে, চোখে জল টলমল করে। সে শান্ত গলায় উত্তর দেয়, মাফ করে দাও ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। আসলে কথা বলতে গিয়ে খেয়াল করিনি। মেঘলা তাচ্ছিলের হাসি হেসে তার বন্ধুদের দিকে তাকায়, তারপর আবার মিহানের দিকে ফিরে গর্জে ওঠে। এবারের মতো মাফ করলাম, কিন্তু এরপর যদি ভুলেও আমার নাম উচ্চারণ করিস তবে তোর হাত পা ভেঙে রাস্তায় ফেলে দেব। মনে রাখিস, তোরা ভিখারির দল, আমাদের দয়া এখানে পড়তে আসিস। মিহান কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তার এই নীরবতা মেঘলাকে যেন আরো বেশি উস্কে দেয়। সে তার পা বাড়িয়ে মিহানের সামনে ধরে। ওই ছোট লোকের বাচ্চা, দেখ আমার জুতায় কাদা লেগেছে। বের কর তোর রুমাল, এখনই মুছে পরিষ্কার করে দে। মিহানের বাড়ি একটু অবাক হয়ে মেঘলার চোখের দিকে তাকায়। আত্মসম্মানে কোথাও যেন একটা ধাক্কা লাগে তার। আমি কেন তোমার জুতা মুছে দেব? এটা তো আমার কাজ না। কথাটা শোনা মাত্র মেঘলা অট্ট হাসিতে ফেটে পড়ে। তার হাসির শব্দে আশেপাশের পরিবেশ আরো থমথমে হয়ে যায়। তোর এত বড় সাহস, তুই আমার কথা অমান্য করিস? তুই বোধহয় ভুলে গেছিস 1 মাস আগের কথা। পেছনে তাকিয়ে দেখ তোর কি অবস্থা করছে। মিহান পেছনে ফিরে তাকাতেই তার শরীর ভয়ে হিম হয়ে যায়। মেঘলার ব্যক্তিগত 10 জন বিশাল দেহি গার্ড হাতে শক্ত লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। 1 মাস আগে ঠিক এমনই এক ছোট্ট কারণে এই গার্ডরা মিহানকে পশুর মতো পিটিয়েছিল। 7টা দিন হাসপাতালে যন্ত্রণায় কাতরাতে হয়েছিল তাকে। সেই স্মৃতি মনে পড়তেই মিহানের হাত পা কাঁপতে শুরু করে। সে পকেট থেকে তার সাদা রুমালটা বের করে। কাঁপতে কাঁপতে নিচু হয় মেঘলার দামি জুতাটা মুছে দেওয়ার জন্য। গল্পটি আবির হাসান নিলয়ের লেখা, তাই কেউ কপি করার আগে অনুমতি নিন। মিঠুন স্টোরি চ্যানেলের গল্পটি প্রকাশিত হয়েছে। কিন্তু মেহানের হাত যখনই
জুতাটা স্পর্শ করতে যাবে, ঠিক তখনই মেঘলা সজোরে একটা লাথি মারে মিহানের বুকে। মিহান টাল সামলাতে না পেরে পেছনের ধুলোবালির ওপর ছিটকে পড়ে। থাক, তোর মতো ছোট লোক আমার জুতা মুছলেও আমার জুতার অপমান হবে। নোংরা মানুষের ছোঁয়া আমার জুতাতেও লাগাতে চাই না। যা ভাগ এখান থেকে, চোখের সামনে থেকে দূর হ। মিহান কোনো মতে মাটি থেকে উঠে দাঁড়ায়। গায়ের ধুলো ঝাড়ার শক্তিটুকু যেন সে হারিয়ে ফেলেছে। মাথা নিচু করে সে ক্লাসের দিকে হাঁটতে শুরু করে। চারপাশ থেকে সহপাঠীদের হাসাহাসি আর বিদ্রূপের শব্দ তার কানে তীরের মতো বিঁধছে। কেউ একজন পাশ থেকে বলে ওঠে, দেখ রে, গ্রামের হিরোর অবস্থা দেখ। অন্য একজন হাসতে হাসতে বলে, মেঘলা অপুর কাছে গেলে তো এমনই হবে। মিহান এসব কিছুই গায়ে মাখে না। অপমান সহ্য করা এখন তার দৈনন্দিন অভ্যেসে পরিণত হয়েছে। সে জানে প্রতিবাদ করলে ফল আরও ভয়াবহ হবে। ক্লাসরুমে ঢুকে সে একদম পেছনের সারির এক কোণায় গিয়ে বসে। এই জায়গাটাই তার জন্য নিরাপদ, কারণ তার পাশে বসতে কেউ রাজি হয় না। সবাই যখন দল বেঁধে আড্ডা দিচ্ছে, হাসাহাসি করছে, মিহান তখন জানালার বাইরে তাকিয়ে শূন্য চোখে কিছু একটা ভাবছে। হঠাৎ ক্লাসরুমের হইচই থেমে যায়। পিনপতন নীরবতা নেমে আসে চারিদিকে। মেঘলা ক্লাসে প্রবেশ করে। তার রাজকীয় ঢঙের হাঁটা আর দেমাগ চাহনি সবাইকে বুঝিয়ে দেয় যে সেই এখনকার অঘোষিত রানী। মেঘলা তার নির্দিষ্ট জায়গায় গিয়ে বসে এবং চারদিকে একবার কড়া নজরে বুলায়। সবার মতো মিহানও মাথা নিচু করে বইয়ের পাতায় চোখ রাখে। শহরের আকাশে মেঘ জমেছে, কিন্তু গুমোট গরমটা একটুও কমছে না। ভার্সিটির করিডোর দিয়ে মিহান যখন ক্লাসরুমের দিকে যাচ্ছে, তখন তার প্রতিটি পদক্ষেপের মাঝে এক ধরনের জড়তা কাজ করে। শরীরের ব্যথাগুলো এখনো দগদগে। সে পেছনের সারিতে গিয়ে চুপচাপ বসে পড়ে। একটু পরেই ক্লাসে প্রবেশ করেন পরিসংখ্যানের কড়া মেজাজের প্রফেসর। তিনি এসে কোনো কথা না বলে বোর্ডে একটি অত্যন্ত জটিল গাণিতিক সমীকরণ লিখে ফেলে। পুরো ক্লাস তখন নিস্তব্ধ। তোমাদের মধ্যে এমন কেউ আছো যে এই সমীকরণটির সমাধান দিতে পারবে? সবাই মাথা নিচু করে বসে থাকে। ক্লাসে তথাকথিত তুখোড় ছাত্রছাত্রীরাও নিজেদের মধ্যে মুখ চাওয়াচাই করে। এমনকি মেঘলা, যে নিজেকে সব বিষয়ে সেরা মনে করে, সেও ব্রুকুচকে বোর্ডের দিকে তাকিয়ে থাকে। কয়েক মিনিট পার হওয়ার পর যখন কেউ এগিয়ে আসে না, তখন পেছনের সারি থেকে একটি হাত ধীরে ধীরে উপরে ওঠে। স্যার, আমি চেষ্টা করতে পারি। পুরো ক্লাস যেন চমকে ওঠে। মেঘলা বাঁকা চোখে মিহানের দিকে তাকায়। প্রফেসর অনুমতি দিলে মিহান ধীর পায়ে বোর্ডের সামনে যায়। খসখস শব্দে চক চলতে থাকে। মাত্র কয়েক মিনিটের মধ্যে একটি অত্যন্ত জটিল সমস্যার সমাধান খুব সহজভাবে মিহান বুঝিয়ে দেয়। প্রফেসর অবাক হয়ে মিহানের দিকে তাকিয়ে থাকে। চমৎকার! পুরো ক্লাসের মধ্যে শুধু এই ছেলেটি সঠিক উত্তর দিতে পেরেছে। তোমাদের সবার ওকে দেখে শেখা উচিত। প্রফেসর ক্লাস থেকে বেরিয়ে যাওয়ার পর পুরো রুমে এক অদ্ভুত নীরবতা বিরাজ করে। মেঘলার মুখ অপমানে আর রাগে লাল হয়ে ওঠে। যে ছেলেকে সে প্রতিদিন জুতো পরিষ্কার করতে বলে, সেই ছেলেটি আজ তাকে মেধার লড়াইয়ে হারিয়ে দিয়েছে। এটা মেঘলার অহংকারে প্রচণ্ড আঘাত করে। ছুটির ঘন্টা বাজার পর মিহান যখন ব্যাগটা কাঁধে নিয়ে গেটের দিকে এগোচ্ছে, ঠিক তখনই মেঘলা তার পথ আটকায়। তার সাথে সে বিশাল দেহি গাটরা। ম্যাডাম, দয়া করে আমার পথ ছাড়ো, দেরি হয়ে যাচ্ছে, আমাকে বাসায় যেতে হবে। মেঘলা এগিয়ে এসে মিহানের শার্টের কলার চেপে ধরে। তার চোখ দিয়ে যেন আগুন ঝরছে। চুপ কর ছোট লোকের বাচ্চা, খুব ব্রিলিয়ান্ট হয়েছিস তাই না? আমার সামনে হিরো সাজার চেষ্টা করিস? তোকে আজ এমন শিক্ষা দিব যে পড়াশোনা ভুলে যাবি। মেঘলা পাশ থেকে একজন গার্ডের হাত থেকে শক্ত একটি কাঠের লাঠি কেড়ে নেয়। মিহান কিছু বুঝে ওঠার আগেই মেঘলা সজোরে মিহানের গায়ে সে লাঠি দিয়ে আঘাত করে। আহ! যন্ত্রণায় চিৎকার দিয়ে মিহান পিচ ঢালা রাস্তার উপর পড়ে যায়। কিন্তু মেঘলা থামে না। সে অন্ধকার রাগে মিহানের পিঠে আর পায়ে এলো পাথারি লাঠি দিয়ে মারতে থাকে। খুব ব্রিলিয়ান্ট হয়েছিস তুই, সবার সামনে আমাকে অপমান করিস। এই নে তোর উত্তর দেওয়ার পুরস্কার। মিহান ব্যথায় মাটির ওপর ছটফট করতে থাকে। তার চোখ ফেটে জল বের হচ্ছে। সে অতি কষ্টে মেঘলার পা জড়িয়ে ধরে আকুতি করতে থাকে।
আর মেরো না ম্যাডাম, দয়া করো, আমার খুব কষ্ট হচ্ছে। আমি আর কোনো দিন উত্তর দেব না, কথা দিচ্ছি। আমাকে ছেড়ে দাও। মেঘলা মিহানের মুখে এক জোরে লাথি মারে। মিহানের নাক দিয়ে রক্ত গড়িয়ে পড়তে থাকে। তোর ব্রিলিয়ান্ট হওয়ার শখ আমি আজ মিটিয়ে দিচ্ছি। মেঘলা আরও কয়েকবার আঘাত করে ক্লান্ত হয়ে পড়ে। সে ঘাম মুছতে মুছতে তার গার্ডদের দিকে ইশারা করে। এই নোংরা আবর্জনাটাকে তুলে নিয়ে ওই পাশের বড় ডাস্টবিনে ফেলে দিয়ে আয়, ওর আসল জায়গা ওখানেই। গার্ডরা মিহানকে পাজাকোলা করে তুলে নিয়ে পাশের একটি পচা দুর্গন্ধময় ডাস্টবিনের ভিতর ছুঁড়ে ফেলে দিল। মেঘলা ঘৃণা ভরে একবার ডাস্টবিনের দিকে তাকিয়ে তার দামি গাড়িতে গিয়ে বসে। গাড়িটি স্টার্ট দিয়ে দ্রুত গতিতে এলাকা ছেড়ে চলে যায়। মিহান ডাস্টবিনের ভিতরে ময়লা আর উৎকট গন্ধের মাঝে পড়ে থাকে। তার মাথা ফেটে রক্ত ঝরছে, সারা শরীর যন্ত্রণায় অবশ হয়ে আসছে। ডাস্টবিনের দুর্গন্ধে তার পেটের ভেতর থেকে বমি চলে আসছে। অনেক কষ্টে দেয়াল ধরে ধরে সে ডাস্টবিন থেকে বের হওয়ার চেষ্টা করে। শরীরটা টেনে টেনে সে রাস্তার একপাশে এসে বসে। আজ মানুষ কত নিষ্ঠুর, নিষ্ঠুর এই সমাজে গরিবদের কি কোনো দাম নেই? সব জায়গায় শুধু আমরাই নির্যাতিত হই। গরিবরাও তো মানুষ, তাদেরও তো রক্ত মাংসের শরীর আছে। আজ টাকার অহংকারে মানুষ কত নিচে নেমে গেছে। মিহান খুঁড়িয়ে খুঁড়িয়ে তার বাসার দিকে হাঁটতে থাকে। রাত ঘনিয়ে আসে। নির্জন রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটি পরিচিত মুখ বাড়ির সামনে এসে সে থমকে দাঁড়ায়। এটি শহরের প্রভাবশালী নেতার বাড়ি। হঠাৎ বাড়ির ভেতর থেকে একটি মেয়ের আর্তচিৎকার শুনতে পায় সে। মিহানের বুকের ভেতরটা কেঁপে ওঠে। সে পা টিপে টিপে বাগানের ভেতর দিয়ে জানালার কাছে গিয়ে দাঁড়ায়। জানালার কাচের আড়াল থেকে মিহান যা দেখে তা দেখে তার শরীরের রক্ত টকবক করে ফুটতে শুরু করে। ঘরের ভেতরে নেতার দুই ছেলে মিলে একটি অল্প বয়সী মেয়েকে পাশবিকভাবে নির্যাতন করছে। একজন মেয়েটির দুই হাত শক্ত করে চেপে ধরে আছে, আর অন্যজন পশুর মতো মেয়েটির ওপর ঝাঁপিয়ে পড়েছে। মেয়েটি বাঁচার জন্য আকুতি করছে, কিন্তু ওই নরপশুদের মনে কোনো দয়া নেই। মিহানের চোখে দৃষ্টি মুহূর্তেই বদলে যায়। তার শান্ত চোখের মনি এখন আগুনের গোলার মতো জ্বলছে। সে ধীর পায়ে নেতার বাড়ির পেছনের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে। কিছুক্ষণ পর শহরের রাতের নীরবতা ভেঙে যায় পুলিশের সাইরেনের শব্দে। মিহান ততক্ষণে তার ভাঙাচোরা ঘরে ফিরে এসেছে। সে বিছানায় বসে টিভিটা চালু করে। ব্রেকিং নিউজে পুরো শহর তোলপাড়। শহরের প্রভাবশালী নেতার বাড়িতে পাওয়া গেছে তার দুই ছেলের বিবক্ষ লাশ। দুজনের বিশেষ অঙ্গ শরীর থেকে বিচ্ছিন্ন করা হয়েছে এবং প্রতিবারের মতো তাদের পিঠে ধারালো অস্ত্র দিয়ে খোদাই করে লেখা রয়েছে এটির নাম কিং। সারা শহরে আবারও পড়ে গিয়েছে। মানুষের কাছে এখন বিষয়টি পরিষ্কার যে নেতার দুই ছেলেও ছিল ধর্ষক, তাই কিং এর হাত থেকে তারাও রেহাই পায়নি। খবরটি শুনে মেহানের ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি ফুটে ওঠে। সে জোরে জোরে হাসতে থাকে। সেই হাসিতে কোনো আনন্দ নেই, আছে এক গভীর তৃপ্তি আর প্রতিশোধের নেশা। সে উঠে দাঁড়িয়ে জানালার বাইরে অন্ধকারের দিকে তাকায়। শহরের প্রতিটি কোণে এখন কেবল ত্রাস আর বিস্ময় ছড়িয়ে পড়েছে। চায়ের দোকান থেকে শুরু করে বাড়ির ড্রয়িং রুম, সবখানে আলোচনার কেন্দ্রে এখন কিং। টিভিতে খবরের পর খবর আসছে। নেতার দুই ছেলের এমন নৃশংস পরিণতি দেখে সাধারণ মানুষ যেমন চমকে যায়, তেমনি ভেতরে ভেতরে এক ধরনের স্বস্তিও অনুভব করে। কারণ সবাই জানে ওই দুই নরপশু কতটি মেয়ের জীবন ধ্বংস করেছে। নিজের ভাঙাচোরা ঘরের এক কোণে বসে নিউজটা দেখছে মিহান। খবরের শব্দগুলো তার কানে মধুর মতো বাজছে। টিভির পর্দায় যখন কাটা অঙ্গ আর পিঠের ওপর লেখা কিং শব্দটা দেখানো হয়, তখন মিহান আর নিজের আবেগ ধরে রাখতে পারে না। সে উন্মাদের মতো শব্দ করে হাসতে থাকে। তার সে হাসিতে যেমন ঘৃণা আছে, তেমনই আছে এক পৈশাচিক আনন্দ। ধর্ষণকারীদের একটাই শাস্তি, আর সেটা হলো মৃত্যু। চিৎকার দিয়ে কথাটা বলে সে হাসতে হাসতে বিছানায় গড়িয়ে পড়ে। তার সারা শরীরে এখনো মেঘলার গার্ডে দেয়া মারের দাগ, কিন্তু সেই ব্যথা এখন আর
তাকে স্পর্শ করতে পারছে না। এক অদ্ভুত মানসিক তৃপ্তিতে সে চোখ বুজে ফেলে। পরদিন সকালে সূর্যের আলো মিহানের জানালায় এসে পড়ে। সে ঘুম থেকে উঠে ধীর পায়ে ফ্রেশ হতে যায়। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ফ্যাকাশে মুখটার দিকে তাকিয়ে সে নিজেই নিজেকে চেনে। যাই হোক, আগে নিজের আসল পরিচয়টা দেই। আমি মিহান, এই শহরের একটা নামী ভার্সিটিতে অনার্স দ্বিতীয় বর্ষে পড়ি। বাইরে থেকে আমাকে দেখে সাধারণ এক ছাত্র মনে হলেও আমার ভেতরে লুকিয়ে আছে অন্য এক সত্তা। বাকিটা আমার গল্পের সাথে থাকলেই ধীরে ধীরে বুঝতে পারবেন। মিহান নাস্তা সেরে তৈরি হয়ে নেয়। পরনে সেই পুরনো কয়েক জায়গায় তালি দেওয়ার ঢোলা শার্ট। ব্যাগটা একপাশে ছিঁড়ে গেছে, যা কোনো মতে সেলাই করে টিকিয়ে রাখা হয়েছে। এই বেশেই সে ভার্সিটির গেটে গিয়ে দাঁড়ায়। গেট দিয়ে ভিতরে ঢুকতে সে দেখে সব ছাত্রছাত্রী জটলা পাকিয়ে গল্প করছে। সবার মুখে কেবল কিং এর নাম। কেউ বলছে কিং একজন জাদুকর, কেউ বলছে সে শয়তানের দূত, আবার কেউ বলছে সে নিপীড়িতদের ফেরেশতা। মিহান এসব আলোচনা কানে না তুলে সোজা ক্লাসে চলে যায়। প্রতিদিনের মতো সে সবার অগোচরে পেছনের সেই কোণার সিটে গিয়ে বসে। তার উপস্থিতি যেন কারো চোখেই পড়ে না। কিন্তু কিছুক্ষণ পরে ক্লাসে ঝড় তুলে প্রবেশ করে মেঘলা। তার দামি পারফিউমের গন্ধে ক্লাস ভরে যায়। ক্লাসে ঢুকেই মেঘলার নজর পড়ে পেছনের সারিতে বসা মিহানের ওপর। সে গটগট করে মিহানের সামনে গিয়ে দাঁড়ায়। ওই ছোট লোক, তোর কি আর কোনো পোশাক নেই? প্রতিদিন এই একই তালি দেওয়া শার্ট পরে আসিস কেন? এই ঢোলা শার্ট আর জোড়া তালি দেওয়া ব্যাগ দেখে তোকে তো ডাস্টবিনের আবর্জনার মতো লাগে। আরে তোর থেকে তো রাস্তার ভিখারিরাও অনেক ভালো পোশাক পরে চলে। মেঘলার এই কথা শুনে তার পাশে দাঁড়িয়ে থাকা বান্ধবী সাদিয়া খিলখিল করে হেসে ওঠে। আরে তুই কাকে কি বলছিস মেঘলা? ও তো নিজেই একটা জীবন্ত ভিখারি। ওর কাছে টাকা আসবে কোথায় থেকে? সব টাকা তো বোধহয় চাল কিনতে শেষ হয়ে যায়। সাদিয়ার কথা শুনে ক্লাসের বাকি সবাই একসাথে হো হো করে হাসতে থাকে। মিহান মাথা নিচু করে নিজের বইগুলো গুছিয়ে রাখার চেষ্টা করে। তার মুখটা রাগে আর অপমানে নীল হয়ে যাচ্ছে, কিন্তু সে নিজেকে নিয়ন্ত্রণ করে। এই ছোট লোক, তোর এই ক্লাসে বসার কোনো যোগ্যতাই নেই। তুই আমার মতো আভিজাতদের সাথে একই ছাদের নিচে থাকার সাহস কিভাবে করিস? কেন ম্যাডাম, আমি তো শুধু ক্লাস করতে এসেছি। কেন মানে? ছোট লোকের বাচ্চা, এখনই বের হ এই ক্লাস থেকে। তোর মতো অস্পৃশ্য মানুষের পাশে বসে আমাদের আভিজাত্য নষ্ট হবে। বের হ বলছি। মেঘলার আদেশে ক্লাসের কয়েকজন ছেলে মিহানের দিকে এগিয়ে আসে। তারা মিহানকে জোর করে চেয়ার থেকে টেনে তোলে। শুরু হয় ধাক্কাধাক্কি। মিহান বাধা দেওয়ার চেষ্টা করলে তারা তাকে শার্টের কলার ধরে হিড়হিড় করে টেনে দরজার দিকে নিয়ে যায়। এরপর সজোরে এক ধাক্কা দিয়ে তাকে করিডোরে ফেলে দেয়। ধাক্কার চোটে মিহানের মাথা পাশের দেয়ালে সজোরে আঘাত পায়। মুহূর্তেই কপাল ফেটে রক্ত গড়িয়ে পড়তে থাকে। গল্পটি আবির হাসান নিলয়ের লেখা, তাই কেউ কপি করার আগে অনুমতি নিন। মিঠুন স্টোরি চ্যানেলের গল্পটি প্রকাশিত হয়েছে। ঠিক সেই সময় ক্লাসের পাশ দিয়ে যাচ্ছিলেন একজন প্রফেসর। তিনি এই দৃশ্য দেখে দাঁড়িয়ে যান। মিহান সাহায্যের আশায় স্যারের দিকে তাকায়। এই বস্তির ছেলে, ক্লাসে না থেকে এখানে করিডোরে বসে নাটক করছিস কেন? স্যার দেখুন না, ক্লাসের সবাই মিলে আমাকে অন্যায়ভাবে ক্লাস থেকে বের করে দিয়েছে। আমার মাথা ফেটে রক্ত পড়ছে স্যার। প্রফেসর মিহানের দিকে এক করুণা ভরা দৃষ্টিতে না তাকিয়ে বরং তাচ্ছিলের হাসি হাসে। ওরা ঠিকই করেছে, তোর মতো একটা ছেলেকে তো বের করে দেওয়াই উচিত। ওই, তুই ভার্সিটিতে ভর্তি হলি কেমনে? এখানে তো বড় লোকের ছেলেমেয়েরাও সহজে চান্স পায় না। মিহান স্তব্ধ হয়ে স্যারের দিকে তাকিয়ে থাকে। বিচারের জায়গায় বসে এমন কথা বলতে পারে তা তার কল্পনার বাহিরে ছিল। স্যারের কথাগুলো শুনে মিহানের ভেতরটা আগ্নেয়গিরির মতো জ্বলতে শুরু করে। তার মাথায় রক্ত উঠে যায়। সে এক মুহূর্তের জন্য স্যারের চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকায়। সেই দৃষ্টিতে এমন এক শীতলতা ছিল যে প্রফেসর নিজেও একটু থতমত খেয়ে যায়। কিন্তু মিহান তার রাগ কন্ট্রোল করে। সে জানে এখন সময় নয়। সে চুপচাপ উঠে দাঁড়ায় এবং নিজের ব্যাগটা কাঁধে নিয়ে ভার্সিটি থেকে বেরিয়ে যায়। ভার্সিটির গেট পার হয়ে সে একটি নির্জন রাস্তা দিয়ে হাঁটতে থাকে। এই রাস্তা দিয়ে সাধারণত মানুষজন খুব একটা চলাফেরা করে না।
দুপাশে ঝোপঝাড় আর মাঝে ভাঙাচোরার পিচ ঢালা পথ। মিহান আপন মনে বিড়বিড় করতে থাকে। তোরা যদি আজ জানতি আমি আসলে কে, তাহলে আমার সামনে দাঁড়ানোর ক্ষমতাও তোদের থাকতো না। তোদের এত টাকার অহংকার, এত আভিজাত্যের দম্ভ, সব ধুলোই মিশিয়ে দিতে পারি আমি এক মুহূর্তেই। মিহান হাঁটতে হাঁটতে রেল লাইনের কাছে চলে আসে। হঠাৎ তার নজরে পড়ে একটি মেয়ে রেল লাইনের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে। দূরে ট্রেনের সাইরেন শোনা যাচ্ছে। ট্রেনটি খুব দ্রুত মেয়েটির দিকে ধেয়ে আসছে। রাস্তা থেকে রেল লাইন স্পষ্ট দেখা যাচ্ছে বলে মিহানের বুঝতে দেরি হয় না যে মেয়েটি আত্মহত্যার চেষ্টা করছে। আরে কি করছে কি মেয়েটা, পাগল নাকি? মিহান নিজের শরীরের ব্যথার কথা ভুলে এক দৌড়ে রেল লাইনের দিকে যায়। ট্রেনটি যখন মাত্র কয়েক হাত দূরে, ঠিক তখনই মিহান ঝাঁপিয়ে পড়ে, মেয়েটির ঝাপটে ধরে লাইনের পাশে ছুঁড়ে ফেলে দেয়। ট্রেনটি বেকর শব্দে তাদের পাশ দিয়ে চলে যায়। অল্পের জন্য দুজনের প্রাণ বেঁচে যায়। মিহান হাঁপাতে হাঁপাতে মেয়েটির দিকে যায়, তাকায়। মেয়েটির চুল এলোমেলো, চোখে মুখে গভীর শোকের ছায়া। কি করছেন কি আপনি? এখনই তো ট্রেনের নিচে পড়ে যেতেন। এভাবে নিজের জীবন শেষ করতে চাইলেন কেন? মেয়েটি শূন্য চোখে মিহানের দিকে তাকায়। তার চোখের জল শুকিয়ে গালের ওপর কালো দাগ পড়ে গেছে। কেন বাঁচালে আমাকে? আমাকে মরতে দিন। আমার মরা ছাড়া আর কোনো উপায় নেই। এই পৃথিবীতে আমার বেঁচে থাকা মানেই অপমান। আত্মহত্যা করা মহাপাপ, এটা জানেন না? যত বড় সমস্যাই হোক, মৃত্যু কোনো সমাধান হতে পারে না। মেয়েটি কোনো উত্তর দেয় না, শুধু ফুপিয়ে কাঁদতে থাকে। মিহান তার গলার স্বর একটু নরম করে, কি হয়েছে আপনার সাথে? আমাকে নিজের ভাই মনে করে বলতে পারেন, আমি অন্তত আপনার কথা শুনবো। আমার যে আর বাঁচার কোনো অধিকার নেই ভাই। এই সমাজের মানুষ আমাকে দেখলেই এখন থুতু দেবে। সমাজে আর কোনো দিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। আর বিচার বিচার চাইলেও আমাদের মতো গরিবের বিচার হয় না। টাকার জোরে সব কিছু ধামাচাপা দিয়ে দেয় ওই পশুরা। মেয়েটির কণ্ঠস্বরে এক গভীর ঘৃণা আর অসহায়ত্ব মিশে আছে। মিহানের বুকের ভেতরটা আবার ধক করে ওঠে। সে বুঝতে পারে এই মেয়েটিও কোনো না কোনো পাশবিকতার শিকার। পরিষ্কার করে বলুন, ঠিক কি হয়েছে আপনার সাথে? কারা আপনার এই অবস্থা করেছে? মিহানের প্রশ্নে মেয়েটি হাউমাউ করে কেঁদে ওঠে। তার সেই কান্না যেন নির্জন রেল লাইনের চারপাশের বাতাসকে ভারী করে তোলে। মিহান জানে এই কান্নার শেষ কোথায়। কিংয়ের তলোয়ার হয়তো খুব শীঘ্রই আবার খাপ থেকে বেরিয়ে আসবে। নির্জন রেল লাইনের পাশে ঝোপঝাড়ের আড়ালে বাতাসে শো শো শব্দ আর দূরে মিলিয়ে যাওয়া ট্রেনের আওয়াজ মিলে এক গুমোট পরিবেশ তৈরি করে। মেয়েটি মাটিতে বসে ফুপিয়ে কাঁদছে। তার কান্নার প্রতিটি শব্দ যেন মিহানের বুকের ভেতর তীরের মতো বিঁধছে। মিহান শান্ত হয়ে মেয়েটির পাশে বসে, তার মাথায় পরম মমতায় হাত রাখে। মামুন খানের ছেলে আসিফ আমাকে রোজ বিরক্ত করে। রাস্তা দিয়ে যাওয়ার সময় আজে বাজে কথা বলে। আমি গরিব ঘরের মেয়ে বলে প্রতিবাদ করার সাহস পাই না। আর আজকে যখন আমি কলেজে যাচ্ছিলাম। মেয়েটি কথা বলতে বলতে আবার কান্নায় ভেঙে পড়ে। কান্নার চোটে তার কথা আটকে যায়। মিহান স্থির দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে থাকে। তার চোখের মনি এখন আর কোনো সাধারণ ছাত্রের মতো নয়, সেখানে এক ঠান্ডা খুনি সত্তা উকি দেয়। শান্ত হও বোন, তারপর কি হয়েছে বলো, সবটা বলো। আসিফ হঠাৎ একদল গুন্ডা নিয়ে এসে আমাকে জোর করে একটা কালো গাড়িতে তুলে নিয়ে যায়। শহরের বাইরে নির্জন এক বাগান বাড়িতে নিয়ে গিয়ে আমার বেঁচে থাকা শেষ সম্বল, আমার সতীত্ব ওরা কেড়ে নেয়। আমি আর কি নিয়ে বাঁচবো ভাইয়া? লোকে আমাকে দেখলে থুতু দেবে। আমি মরে গেলেই ভালো হতো। মিহান বুক চিরে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। সে মেয়েটির চোখের জল মুছিয়ে দিয়ে ধীর কণ্ঠে বলে, তুমি বাঁচবে, আবার নতুন করে বাঁচবে। জানি নতুন করে বাঁচা খুব কঠিন। সমাজ অনেক আজে বাজে কথা বলবে, কিন্তু তোমাকে ধৈর্য ধরতে হবে। কে কি বলল সেটা দেখার বিষয় না। একমাত্র বিবেকহীন মানুষরাই তোমাকে কলঙ্কিত বলতে পারে, কিন্তু তুমি ওসব কথায় একদম পাত্তা দেবে না। তুমি পবিত্র, পাপ করেছে ওই জানোয়ারগুলো। মেয়েটি অবাক হয়ে মিহানের দিকে তাকায়। এই নিষ্ঠুর শহরে এমন সান্ত্বনা সে কখনো আশা করেনি। মিহানের কণ্ঠস্বরে এমন এক মায়া আর শক্তি আছে যা তাকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখায়। চিন্তা করো না, আসিফ ওর প্রাপ্য শাস্তি পাবেই। যতদিন কিং বেঁচে আছে ততদিন কোনো ধর্ষণকারী
এই শহরে বুক ফুলিয়ে বেঁচে থাকতে পারবে না। মানে কে আপনি? আপনি কি কিংকে চেনেন? মেয়েটির কণ্ঠে ভয় আর বিস্ময়। সে অস্পষ্ট স্বরে মিহানের দিকে চেয়ে থাকে। মিহান একটু রহস্যময় হাসি হাসে। ভয় পেও না, আমি বলছি যে কিং যতদিন এই শহরে আছে ততদিন কোনো অপরাধী পার পাবে না। আজ হোক বা কাল আসিফের বিচার হবেই। তোমার বাড়ি কোথায়? আমি তোমাকে বাড়িতে পৌঁছে দিচ্ছি। ওই তো একটু সামনেই আমার বাসা। মিহান মেয়েটিকে আগলে ধরে তার বাসার গলি পর্যন্ত পৌঁছে দিয়ে আসে। তারপর ধীর পায়ে নিজের বাসার দিকে হাঁটতে থাকে। মিহানের বাসাটি শহরের এক গিঞ্জি এলাকায়। একতলা টিন শেড বাড়ি, মাত্র 2টি রুম, ছোট্ট রুম। সেখানে সে একাই থাকে। ঘরে ঢুকে সে বিছানায় গা এলিয়ে দেয়। তার মাথায় এখন কেবল একটিই নাম ঘুরপাক খাচ্ছে, আসিফ। মামুন খান তো মেঘলার নিজের মামা, তার মানে আসিফ মেঘলার মামাতো ভাই। ক্ষমতা আর প্রতিপত্তির জোরেই তারা মানুষকে মানুষ মনে করে না। কিন্তু আসিফ, তুই ভুল জায়গায় হাত দিয়েছিস। পরের দিন সকালে মিহান আবার সেই সাধারণ ছাত্রের বেশে ভার্সিটিতে যায়। কপালে সেই কালকের ক্ষতের দাগ। সে ক্লাসে গিয়ে চুপচাপ পেছনের কোণার সিটে গিয়ে বসে। ক্লাসের পরিবেশ আজ বেশ আনন্দময়। একটু পরে মেঘলা ক্লাসে ঢোকে। তার হাতে একগুচ্ছ ঝলমলে দাওয়াত কার্ড। সে একে একে সবাইকে কার্ড দিচ্ছে আর হাসি মুখে কথা বলছে। শুধু মিহানের কাছে এসে সে থেমে যায়। এই যে সবাই শোনো, কাল আমার মামাতো ভাই আসিফের বিয়ে, বিশাল আয়োজন করা হয়েছে। তোমাদের সবাইকে আমি দাওয়াত দিচ্ছি। এই নাও কার্ডগুলো। মেঘলা মিহানকে বাদ দিয়ে সবাইকে কার্ড দেয়। মিহান মনে মনে তাচ্ছিলের হাসি হাসে। আরে ছুরি, তোর মামাতো ভাই পৃথিবীতে বেঁচে থাকতে তো বিয়ে করবে। কিংয়ের খাতায় যার নাম উঠে গেছে তার জানাজা ছাড়া আর কোনো অনুষ্ঠানের আয়োজন হয় না। মেঘলা মিহানের দিকে ফিরে এক পৈশাচিক হাসি দেয়। তার চোখে মুখে ঘৃণা স্পষ্ট। কিরে ছোট লোক, কি ভাবছিস? তোকে কেন দাওয়াত দেই নাই সেটা নিয়ে মন খারাপ? তোর মতো গরিব ফকিরের বাচ্চা যদি আমাদের মতো বড়লোকদের বিয়ে বাড়িতে আসে তবে লোকে আমাদের নিয়ে হাসাহাসি করবে। তুই তো আমাদের গেট দিয়ে ঢোকারও যোগ্যতা নাই। ক্লাসের সবাই আবার হো হো করে হাসতে থাকে। মিহান মাথা নিচু করে বইয়ের পাতায় মনোযোগ দেয়। কিছুক্ষণ পর প্রফেসর ক্লাসে আসেন এবং যথারীতি ক্লাস শুরু হয়। সময় যেন কাটতেই চায় না। একে একে সব ক্লাস শেষ হলে ভার্সিটি ছুটি হয়ে যায়। মিহান ভিড় এড়িয়ে দ্রুত পায়ে বেরিয়ে আসে। পরদিন সন্ধ্যা। মামুন খানের বিশাল অট্টালিকা আলোকসজ্জায় ঝলমল করছে। চারিদিকে হই হুল্লোড় আর উচ্চস্বরে মিউজিক বাজছে। বিয়েবাড়ির আমেজ চারদিকে। মিহান আজ একটু ভিন্ন সাজে তৈরি হয়েছে। তার পরনে কালো ব্লেজার, নিচে কালো প্যান্ট। পকেট থেকে একটি কালো রুমাল বের করে সে মুখটা ভালো করে ঢেকে নেয়। অন্ধকার গলি দিয়ে প্রাচীর টপকে সে বাড়ির পেছনের দিক দিয়ে ভেতরে ঢুকে পড়ে। বাড়ি ভর্তি মানুষের ভিড়, কিন্তু মিহানের লক্ষ্য কেবল অপরতলার আসিফের রুম। সে খুব সাবধানে করিডোর দিয়ে এগিয়ে যায় এবং আসিফের রুমের সামনে গিয়ে দাঁড়ায়। আসিফ তখন একা রুমে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের বিয়ের শেরওয়ানি ঠিক করছে। মিহান ভেতরে ঢুকে নিঃশব্দে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। দরজা বন্ধ করার শব্দে আসিফ চমকে পেছনে ফেরে। একজন কালো পোশাকধারী মুখোশ পরা মানুষকে দেখে তার হাত পা কাঁপতে শুরু করে। মিহান ধীর পায়ে আসিফের দিকে এগিয়ে আসে। তার চোখ দুটি যেন আগুনের ফুলকি বের হচ্ছে। কিং। কিং নামটা শোনা মাত্র আসিফের মুখ ফ্যাকাশে হয়ে যায়। তার পুরো শরীর ঘামতে শুরু করে। সে জানে কিংয়ের হাত থেকে আজ পর্যন্ত কেউ রেহাই পায়নি। সে ঝট করে মিহানের পা জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। মিহান ঘৃণা ভরে আসিফের দিকে তাকায়। সে আসিফের হাত থেকে নিজের পা সরিয়ে নেয়। তোকে ছেড়ে দেব? পারবি তুই? পারবি ওই মেয়েটির ইজ্জত ফিরিয়ে দিতে, যার জীবন তুই কয়েক মিনিটের লালসার জন্য ধ্বংস করেছিস? কি হলো, পারবি? আসিফ কোনো কথা বলতে পারে না, কেবল ভয়ে ফুপিয়ে কাঁদে। মিহানের কণ্ঠস্বর এখন বজ্রের মতো শোনায়। একজন নারীর সবচেয়ে বড় সম্পদ হলো তার ইজ্জত আর সম্মান। তুই ক্ষমতার দম্ভে সেটা কেড়ে নিয়েছিস। তুই কি ভেবেছিস তোর টাকা দিয়ে সব অপরাধ ধামাচাপা দিবি? কিংয়ের চোখে ধর্ষণকারীর একটাই শাস্তি, আর সেটা হলো মৃত্যু। কথাটা শেষ করেই মিহান আসিফের বুক বরাবর এক সজোরে লাথি মারে।
লাথি খেয়ে আসিফ দেয়ালের সাথে গিয়ে আছাড় খায়। মিহান তাকে টেনে তুলে ফ্লোরের সাথে সজোরে আছাড় মারে। আসিফের কোমরের হাড় মরমর শব্দ করে ভেঙে যায়। সে ব্যথায় চিৎকার করতে চায়, কিন্তু মিহান তার বাম পা দিয়ে আসিফের মুখ চেপে ধরে। মিহান তার ব্লেজারের ভেতর থেকে একটি অত্যন্ত ধারালো ছুরি বের করে। ছুরিটা লাইটের আলোয় চিকচিক করে ওঠে। মিহান নির্দয়ভাবে আসিফের দিকে তাকিয়ে তার বিশেষ অঙ্গটি কুচি কুচি করে কাটতে শুরু করে। রক্তে পুরো ফ্লোর লাল হয়ে যায়। আসিফের গলার গঙ্গানি ঘরের ভেতর কুমড়ে মরে। যন্ত্রণায় আসিফের চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হয়। অবশেষে আসিফের ছটফটানি কমানোর জন্য মিহান আর তার ধারালো ছুরিটা আসিফের বুকের ঠিক মাঝখানে আমূল বসিয়ে দেয়। আসিফ কয়েকবার জোরে জোরে শ্বাস নেয়, তারপর তার দেহটি নিথর হয়ে পড়ে থাকে। মিহান আসিফের নিথর দেহের ওপর দাঁড়িয়ে তার পিঠে ধারালো ছুরি দিয়ে খোদাই করে লিখে কিং। রুমের বাইরে তখন বিয়ের বাদ্য বাজছে, আর ভেতরে এক পশুর জীবনের অবসান ঘটেছে। মিহান জানালা দিয়ে অন্ধকারের মাঝে মিলিয়ে যায়। আসিফের নিথর দেহের ওপর কিং নামটা খোদাই করার পর মিহানের দীর্ঘশ্বাসটা ভারী হয়ে আসে। রুমের ভেতরে রক্তের গোমট গন্ধ আর বাইরে বিয়ের উৎসবের মিউজিক এক অদ্ভুত বৈপরীত্য তৈরি করে। মিহান রুম থেকে বের হওয়ার জন্য যখনই ধীর পায়ে দরজা খোলে, তখনই তার রক্ত হিম হয়ে যায়। সামনে দাঁড়িয়ে আছে মেঘলা, তার হাতে একটি ফুলের তোড়া। হয়তো ভাইকে চমকে দিতে এসেছিল। এ কি, আপনি কে? এখানে কি করছেন? আর আমার ভাইয়া কোথায়? মিহান কোনো প্রশ্নের উত্তর দেয় না। নিজের পরিচয় গোপন রাখতে সে দ্রুত মাথা নিচু করে মেঘলাকে সজোরে এক ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং করিডোর দিয়ে দৌড়াতে থাকে। ধাক্কাটা এতটাই জোরালো যে মেঘলা সিটকে মার্বেল পাথরের ফ্লোরে গিয়ে পড়ে। তার কপালটা পিলারের কোণায় লেগে ফেটে যায় এবং রক্ত ঝরতে শুরু করে। মেঘলা যন্ত্রণায় কোকিয়ে ওঠে। যখন সামনের দিকে তাকায়, তখন সে দেখতে পায় কালো পোশাকধারী লোকটির ডান হাতের কবজিতে একটি বিশেষ ট্যাটু। সেখানে স্পষ্ট করে লেখা কিং। মেঘলার শরীরের ভেতর দিয়ে যেন এক শীতল স্রোত বয়ে যায়। তার হৃৎপিণ্ডের স্পন্দন কয়েক মুহূর্তের জন্য থেমে যায়। কি? তার মানে এ না হতে পারে না। মেঘলা যা বোঝার বুঝে ফেলে। সে টলতে টলতে উঠে দাঁড়ায় এবং আসিফের রুমের দিকে দৌড়ে যায়। ভেতরে পা রাখতেই তার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। পুরো ফ্লোর রক্তে ভেসে যাচ্ছে। আসিফের দেহটি বিভৎস অবস্থায় পড়ে আছে। তার বিশেষ অঙ্গটি কেটে বিচ্ছিন্ন করা হয়েছে এবং পিঠে খোদাই করা সেই ভয়ানক নাম কিং। মেঘলা নিজের চোখে বিশ্বাস করতে পারে না। সে গগন বিদারী এক চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। মুহূর্তের মধ্যেই বিয়ে বাড়িটি শ্মশানে পরিণত হয়। খবরটি আগুনের মতো পুরো শহরে ছড়িয়ে পড়ে। পরদিন সকালে মামুন খানের বাড়ির সামনে উৎসুক মানুষের ভিড় জমে। কিন্তু এবার মানুষ সহানুভূতি দেখাতে আসেনি। আসিফের কুকীর্তি যখন জানাজানি হয়, তখন শহরের মানুষ মামুন খানকে দেখলে ঘৃণা ভরে থুতু দেয়। মামুন খান আর তার স্ত্রী মুন্নি বেগম ঘরের কোনায় বসে বিলাপ করে। তারা ভাবতেই পারছে না যে তাদের আদরের ছেলে এমন জঘন্যতম কাজের সাথে জড়িত ছিল। অন্যদিকে মেহান বাসায় ফিরে সরাসরি ওয়াশরুমে গিয়ে ঝর্ণা ছেড়ে দেয়। তার রক্ত মাখা হাত আর মনের ওপর জমে থাকা বিষাদ ধুয়ে ফেলার চেষ্টা করে সে। ঝর্ণার পানি টপ টপ করে তার গায়ের ওপর পড়ছে, আর মিহানের মনে ভেসে উঠছে এক পুরনো স্মৃতির অ্যালবাম। সৃষ্টি, তোমাকে নিয়ে আমার একটাই স্বপ্ন। কি স্বপ্ন গো আমার রূপবতী রাজকুমার? সুখে শান্তিতে একটা ছোট্ট সংসার করা, যেখানে কেবল তুমি আর আমি থাকবো। ওরে ওরে আমার রূপবতী, তোমার সব স্বপ্ন আমি সত্যি করব। হঠাৎ মেহানের কল্পনার ঘোর কেটে যায়। সে ঝর্ণার পানি বন্ধ করে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। তার চোখ দুটো এখন টকটকে লাল। বেদনায় তার বুক ফেটে যাচ্ছে। বাঁচতে দিলি না আমাদের সাধারণ একটা জীবন, তোরা বাঁচতে দিলি না। তোদের কাউকে আমি ছাড়বো না, একজন একজন করে তিলে তিলে মারবো তোদের। মিহান শরীরের সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে ওঠে। তার সেই চিৎকার টিনের চালের ঘর ভেদ করে রাতের আকাশে হারিয়ে যায়।
পরের দিন মেহান ভার্সিটিতে যায়। তার চেহারা আগের মতোই মলিন আর সাধারণ। আজ ক্লাসে মেঘলা নেই। হয়তো ভাইয়ের মৃত্যু আর নিজের কপালে আঘাতের কারণে সে শয্যাশায়ী। মেহান চুপচাপ ক্লাস শেষ করে বাসায় ফিরে আসে। তার ডায়েরিতে এখন নতুন একটি নাম যোগ হয়েছে, এমপি জাকিবুল। এমপি জাকিবুল আজই বিদেশ থেকে দেশে ফিরেছে। 1 মাস আগে একটি কলেজ ছাত্রীকে ধর্ষণ করে হত্যার দায়ে তার বিরুদ্ধে মামলা হলেও ক্ষমতার জোরে সে পার পেয়ে যায়। আজ সে নিজের সুরম্য অট্টালিকায় আয়েশ করে বসে থাকে, কিন্তু সে জানে না যে যমদূত তার দরজায় কড়া নাড়ছে। রাত তখন গভীর, ঘড়িতে 12টার কাঁটা ছুঁই ছুঁয়ে। মেহান তার চিরচেনা কালো ব্লেজার পরে আর কালো রুমাল দিয়ে মুখ ঢেকে জাকিবুলের বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। চারিদিকে কড়া নিরাপত্তা, কিন্তু কিংয়ের জন্য কোনো দেয়ালই বাধা নয়। মিহান বাড়ির পেছনের দেয়াল টপকে ভেতরে ঢোকে এবং একটি পানির পাইপ দিয়ে সাবলীলভাবে দোতলার বারান্দায় উঠে আসে। সে নিঃশব্দে জানালার পর্দা সরিয়ে ঘরের ভেতর ঢোকে। দেখে জাকিবুল তার স্ত্রীর সাথে খুব রোমান্টিক মেজাজে আছে। মিহান ছায়ার মতো দেয়ালের কোণায় দাঁড়িয়ে থাকে। রোম্যান্স করা শেষ হলে মৃত্যুর জন্য তৈরি হ জাকিবুল। জাকিবুল চমকে গিয়ে পেছনে ফেরে। মুখোশধারী মিহানকে দেখে সে ভয়ঙ্করভাবে আটকে ওঠে। তার স্ত্রীও ভয়ে চিৎকার করতে থাকে, গিয়ে মুখ চেপে ধরে। কিং নামটা শুনে জাকিবুলের হাত থেকে মদের গ্লাসটা পড়ে ভেঙে চুরমার হয়ে যায়। সে কিংয়ের বিচার করার স্টাইল সম্পর্কে ভালো করেই জানে। সে হাত জোর করে কাঁপতে কাঁপতে এগিয়ে আসে। মিহান তার পকেট থেকে ধারালো ছুরিটি বের করে। তার কণ্ঠে এক অমানসিক কাঠিন্য খেলা করে। টাকা দিয়ে সবকিছু কেনা যায় না রে মূর্খ। টাকা দিয়ে হয়তো তুই আদালত আর পুলিশকে কিনতে পেরেছিস, কিন্তু এই কিংকে কিনতে পারবি না। একজন মাসুম মেয়ের জীবনের দাম তোর এই কালো টাকার পাহাড় দিয়ে শোধ হবে না। জাকিবুল মেহানের পায়ে পড়ার চেষ্টা করে, কিন্তু মিহান তাকে লাথি মেরে সরিয়ে দেয়। মিহানের চোখে এখন কেবল আগুনের লেলিহান শিখা। জাকিবুলের শেষ সময় ঘনিয়ে এসেছে। জাকিবুলের বিলাসবহুল বেডরুমের বাতাস এখন আতঙ্কে ভারী হয়ে আছে। ক্ষমতার মসনদে বসে যে জাকিবুল ধরাকে সরাজ্ঞান করে, সেই মানুষটি আজ একজন মুখোশধারীর সামনে কুঁকড়ে আছে। মিহানের চোখের মনি আগুনের গলার মতো জ্বলছে। সে আর সময় নষ্ট করে না। শরীরের সমস্ত শক্তি ডান হাতের মুঠোয় জড়ো করে মিহান জাকিবুলের নাক বরাবর এক সজোরে ঘুষি মারে। এই ঘুষিটা সেই নিরপরাধ মেয়েটির কান্নার বিনিময়ে। ঘুষির চোটে জাকিবুলের নাকের হাত মরমর করে ভেঙে যায় এবং দরদর করে রক্ত পড়তে থাকে। জাকিবুল যন্ত্রণায় চিৎকার দিতে গেলে মিহান তার হাতটা ধরে নিমিষের মধ্যে মুচড়ে ভেঙে দেয়। হাড় ভাঙার বিকট শব্দে ঘরটি কেঁপে ওঠে। এরপর মিহান তাকে শূন্যে তুলে আছাড় মারে মার্বেল পাথরের ফ্লোরে। জাকিবুল ব্যথায় কুঁকড়ে গিয়ে মেঝের ওপর ছটফট করতে থাকে। স্বামীর এই অবস্থা দেখে তার স্ত্রী শ্যামলী আর তার চুপ থাকতে পারে না। সে ভয়ে কাঁদতে কাঁদতে মিহানের সামনে হাত জোর করে দাঁড়িয়ে যায়। কিং, কিং দয়া করো, দয়া করে আমার স্বামীকে এবারের মতো ছেড়ে দাও, ওকে মেরো না। মিহান ঘৃণায় শ্যামলীর দিকে তাকায়। তার কণ্ঠস্বর পাথরের মতো শক্ত আর গম্ভীর শোনায়। লজ্জা করে না তোর? লজ্জা করে না? তোর স্বামী একটা নির্দোষ মাসুম মেয়েকে ধর্ষণ করে হত্যা করেছে, সেটা জানা সত্ত্বেও তুই একজন মেয়ে হয়ে ওকে ছেড়ে দেওয়ার কথা বলছিস? অন্য একটি মেয়ের সম্মানের তোর কাছে কোনো দামই রাখে না? মিহানের প্রশ্নে শ্যামলী বাকরুদ্ধ হয়ে যায়। সে কোনো উত্তর দিতে পারে না, কেবল মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। মিহান তার দিকে আঙ্গুল তুলে শাসিয়ে দেয়। চুপচাপ যেখানে দাঁড়িয়ে আছিস সেখানেই থাক। যদি নড়ার চেষ্টা করিস তবে তোর পরিণতিও ভালো হবে না। শ্যামলী ভয়ে পাথরের মূর্তির মতো এক জায়গায় স্থির হয়ে যায়। মিহান এবার তার মনোযোগ আবার জাকিবুলের দিকে ফেরায়। সে তার পা দিয়ে জাকিবুলের মুখটা মেঝেতে চেপে ধরে, যাতে সে টু শব্দটিও করতে না পারে। জাকিবুল যন্ত্রণায় আর আতঙ্কে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। মিহান তার পকেট থেকে ধারালো ছুরি বের করে জাকিবুলের বিশেষ অঙ্গটি কুচি কুচি করে কাটতে শুরু করে। জাকিবুল ব্যথার তীব্রতায় ছটফট করে, কিন্তু মুখ চাপা থাকায় সে গোঙানি বাইরে বের হয় না।
তার সমস্ত শরীর ঘামে আর রক্তে ভিজে যায়। হাত পা নাড়ানোর ক্ষমতা সে হারিয়ে ফেলেছে। সমস্ত শরীর জুড়ে যন্ত্রণার দাবানল বয়ে যায় জাকিবুলের। তার চোখ থেকে অঝোর ধারায় জল গড়িয়ে পড়তে থাকে, যা হয়তো অনুশোচনার নয়, কেবল মৃত্যুর ভয়ের। ধর্ষণকারীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সেই মেয়েটি কত আকুতি করেছে, আজ তুই সেই যন্ত্রণা অনুভব কর। মিহান এবার তার ধারালো ছুরিটি জাকিবুলের গলায় ধরে। কোরবানির পশু জবাই করার মতো পরম ঠান্ডা মাথায় সে জাকিবুলকে জবাই করে দেয়। ফিনকি দিয়ে রক্ত ছুটে এসে মিহানের ব্লেজারের হাতায় লাগে। জাকিবুল কিছুক্ষণ পা দাপিয়ে আর জোরে জোরে কয়েকবার শ্বাস নিয়ে নিথর হয়ে যায়। মিহান তার দেহের ওপর ঝুঁকে পড়ে, পিঠের চামড়া চিরে লিখে দেয় সেই চিরচেনা নাম, কিং। কাজ শেষ করে মিহান আবার বারান্দার পাইপ বেয়ে নিচে নেমে আসে। পাঁচিল টপকে অন্ধকার রাস্তা দিয়ে সে তার ছোট্ট টিন শেড ঘরের দিকে ফিরে যায়। পরের দিন সকালে জাকিবুলের মৃত্যুর খবর দাবার নলের মতো পুরো শহরে ছড়িয়ে পড়ে। শহরের মোড়ে মোড়ে মানুষের ভিড় জমে যায়। ক্ষমতার শীর্ষে থাকা একজন মানুষের এমন করুণ পরিণতি দেখে সবাই স্তম্ভিত। পুলিশ বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও খবরটি ফাঁস হয়ে যায়। সবার কাছে এখন এটি পরিষ্কার যে জাকিবুল একজন কুখ্যাত ধর্ষক ছিল, আর তাই কিং তাকে সরিয়ে দিয়েছে। আজ শহরের চিত্রটা বদলে গেছে। মিহান ওরফে কিংয়ের ভয়ে শহরে বখাটে ছেলেরা কুঁকড়ে আছে, যারা একসময় প্রতিদিন স্কুল কলেজের মেয়েদের উত্ত্যক্ত করত, আজে বাজে কথা বলতো। তারাই আজ কিংয়ের ভয়ে সবার সাথে ভদ্র ব্যবহার করছে। কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাতেও তারা 10 বার ভাবে। এই বদলে যাওয়া শহর দেখে একজন বাবা স্বস্তির নিঃশ্বাস ফেলেন। তিনি তার মেয়েকে নির্ভয়ে বলতে পারেন, যাও মা, নির্ভয়ে স্কুলে যাও। যাও মা, কলেজে যাও, মাদ্রাসায় যাও, কলেজে যাও। এখন আর তোমার পথ আটকানোর সাহস পাবে না। শহরের প্রতিটি মা বাবা আজ তাদের মেয়েকে নিয়ে দুশ্চিন্তা মুক্ত। তারা জানে যতদিন এই শহরে কিং জেগে আছে ততদিন কোনো জানোয়ার তাদের মেয়ের গায়ে হাত দেওয়ার সাহস পাবে না। মানুষের মনে কিং এখন কেবল একজন খুনি নয়, সে হয়ে উঠেছে এক অদৃশ্য প্রহরী। শহরের সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিবর্গ সবাই মনে মনে কিংকে ধন্যবাদ জানাচ্ছে। কিংয়ের কারণেই আজ মেয়েরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে। সবার মনে এখন একটাই কৌতূহল, কে এই কিং? তাকে একবার দেখার জন্য হাজারো মানুষ পাগল হয়ে উঠেছে। কিন্তু কিং কি কোনো দিন সবার সামনে আসবে? সে কি ধরা দেবে সমাজের সাধারণ মানুষের কাছে? সেই রহস্যের উত্তর হয়তো একমাত্র কিংই জানে। শহরের আকাশ আজ অনেকটা পরিষ্কার, কিন্তু মিহানের মনের ভেতরটা এখনো গুমোট মেঘে ঢাকা। সে আজ একটু দেরিতেই ভার্সিটির গেট দিয়ে ভেতরে পা রাখে। করিডোর দিয়ে যাওয়ার সময় মিহানের নজর পড়ে বাগানে এক কোণে থাকা বিশাল কৃষ্ণচূড়া গাছটির দিকে। সেখানে এক মনমরা হয়ে বসে আছে মেঘলা। তার দাম্ভিক চেহারায় আজ এক অদ্ভুত বিষণ্ণতা। মামাতো ভাইয়ের মৃত্যু আর পরিবারের ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ের ঝাঁপ তার চোখে মুখে স্পষ্ট। মিহান পাশ দিয়ে যাওয়ার সময় নিজের অজান্তেই তার ঠোঁটের কোণে এক চিলতে মুচকি হাসি ফুটে ওঠে। এই হাসি কোনো আনন্দের নয়, বরং নিয়তির পরিহাসের প্রতি এক বিদ্রুপ। কিন্তু সেই হাসি মেঘলার চোখ এড়ায় না। মেঘলা ঝটকা দিয়ে উঠে দাঁড়ায় এবং দ্রুত পায়ে মিহানের সামনে এসে তার পথ আটকায়। ওই ছোট লোকের বাচ্চা, হাসলি কেন তুই? আমাকে দেখে কি তোর খুব আনন্দ হচ্ছে? মিহান দাঁড়িয়ে পড়ে এবং খুব শান্ত দৃষ্টিতে মেঘলার দিকে তাকায়। তার কণ্ঠে কোনো ভয় নেই। ম্যাডাম, সাধারণ একটা মানুষ হিসেবে আমি হাসতেও কি পারবো না? হাসার জন্য কি এখন আপনার অনুমতি নিতে হবে? না, পারবি না। তোর মতো নিচু জাতের ছোট লোক আমার সামনে দাঁড়িয়ে দাঁত বের করে হাসলে আমার সহ্য হয় না। তোর এই ধৃষ্টতা দিন দিন বেড়ে যাচ্ছে। মিহান কোনো উত্তর না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তার এই নীরবতা মেঘলার ভেতরে রাগকে আরো বাড়িয়ে দেয়। তোর এই জন্য শাস্তি পেতেই হবে। তোকে মানুষ হিসেবে গণ্য করাই আমার ভুল। কথাটা বলেই মেঘলা তার পা থেকে দামি হিল জুতোটা খুলে নেয়।
সবার সামনে সে মিহানের গালে পরপর দুটো সজোরে জুতোর বাড়ি মারে। চটাস করে শব্দ হয় করিডোরে। মিহানের গাল লাল হয়ে ফুলে ওঠে, কিন্তু সে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। মেঘলা ঘৃণা ভরে জুতোটা পায়ে দিয়ে গটগট করে নিজের গাড়ির দিকে এগিয়ে যায় এবং দ্রুত গতিতে ভার্সিটি থেকে বেরিয়ে যায়। আশেপাশে থাকা ছাত্রছাত্রীরা মিহানকে আঙ্গুল দেখিয়ে উচ্চস্বরে হাসাহাসি করতে থাকে। মেঘলার জন্য আমার ক্লাস করার ইচ্ছেটাই মরে যায়। অপমানের জ্বালাটা আজ কলিজার ভেতরে গিয়ে বিঁধছে। মিহান আর ক্লাসের দিকে না গিয়ে ভার্সিটির গেট দিয়ে বেরিয়ে আসে। সে এক নির্জন রাস্তা দিয়ে ধীর পায়ে হাঁটছে। দুপাশে ঘন জঙ্গল আর মাঝে শান্ত পথ। হাঁটতে হাঁটতে মিহানের মনে পড়ে যায় সেই পুরনো সুন্দর দিনগুলোর কথা। তার সাজানো স্বপ্ন, তার সৃষ্টি সবই তো একদিন জীবন্ত ছিল। কতই না সুখে ছিলাম আমি, কিন্তু তোদের মতো পিশাচদের কারণে আজ আমার জীবনটা ছারখার হয়ে গেছে। পৃথিবীর যেই প্রান্তেই থাকিস না কেন, তোদের মৃত্যু খুব শীঘ্রই ঘনিয়ে আসছে। একে একে সবার বিচার হবে। কথাগুলো ভাবতে ভাবতে মিহান বনের বাঘ ঘুরতেই থমকে দাঁড়ায়। সামনে দেখতে পায় একটি কালো রঙের বিলাসবহুল গাড়ি রাস্তার পাশের বড় একটি গাছের সাথে প্রচণ্ড জোরে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে আছে। গাড়িটি খুব চেনা চেনা মনে হয় মিহানের। সে দৌড়ে গাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। জানালার কাঁচ ভেঙে চুরমার হয়ে গেছে। ভিতরে তাকাতেই মিহানের বুকটা ধক করে ওঠে। রক্তাক্ত অবস্থায় স্টিয়ারিং এর ওপর পড়ে আছে মেঘলা। তার কপাল আর মাথা দিয়ে প্রচণ্ড রক্ত পড়ছে। গাড়ি থেকে তেল ছুঁয়ে পড়েছে নিচে। মিহান এক মুহূর্ত দ্বিধা করে না। সে দ্রুত গাড়ির দরজা টেনে খুলে মেঘলার অচেতন দেহটি সাবধানে বের করে আনে। মেঘলার সাদা পোশাক রক্তে লাল হয়ে গেছে। আপনার কিছু হবে না ম্যাডাম, একটু ধৈর্য ধরুন, আমি আপনাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। মিহান মেঘলাকে পাজাকোলা করে কোলে তুলে নেয়। রাস্তা জনমানবহীন, তাই কোনো গাড়ির অপেক্ষা না করে সে ঊর্ধ্বশ্বাসে হাসপাতালের দিকে ছুটতে শুরু করে। মেঘলা যন্ত্রণায় একটু একটু চোখ মেলে দেখে। সে ঝাপসা চোখে দেখতে পায় মিহানের ঘর্মাক্ত মুখ। যে মানুষটাকে সে প্রতিদিন পশুর মতো অপমান করে, আজ সেই মানুষটাই তাকে বাঁচানোর জন্য জীবন বাজি রেখে ছুটেছে। মেঘলা মনে মনে বলে, এই মানুষটাকে সবার সামনে এত অপমান করলাম, এত কষ্ট দিলাম, আজ সেই মানুষটাই আমাকে বাঁচানোর জন্য অস্থির হয়ে পড়েছে। কেন মিহান? মিহান হাসপাতালে পৌঁছে চিৎকার করে ডাক্তারদেরকে ডাকতে থাকে। তার আকুতি দেখে দ্রুত স্ট্রেচার নিয়ে নার্সরা এগিয়ে আসে। মেঘলাকে সরাসরি অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। মিহান করিডোরে রক্ত মাখা শার্ট পরে অস্থিরভাবে পায়চারি করে। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে আসে। ডাক্তার পেশেন্ট এখন কেমন আছে? তুমি সঠিক সময়ে ওকে নিয়ে এসেছো। আর 10টা মিনিট দেরি হলে অতিরিক্ত রক্তক্ষরণে তাকে আর বাঁচানো যেত না। এখন পেশেন্ট সম্পূর্ণ ঠিক আছে। কয়েকদিন রেস্ট নিলেই সে সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবে। ডাক্তার চলে যাওয়ার পর মিহান একটা লম্বা শ্বাস ফেলে। খবর পেয়ে মেঘলার বাবা মা তড়িঘড়ি করে হাসপাতালে ছুটে আসেন। তাদের আসতে দেখে মিহান নিঃশব্দে হাসপাতাল ছেড়ে নিজের বাসার দিকে রওনা দেয়। সে চায় না তার পরিচয় কারোর সামনে আসুক। পরের দিন মিহান আবার সেই মলিন শার্ট পরে ভার্সিটিতে আসে। যথারীতি ক্লাসে পেছনের সারি সে অন্ধকার সিটে গিয়ে বসে। একটু পরে ক্লাসে প্রবেশ করে মেঘলা। তার মাথায় সাদা ব্যান্ডেজ বাঁধা, হাঁটা চলায় এখনো কিছুটা দুর্বলতা, কিন্তু আজ সে কারোর দিকে না তাকিয়ে সরাসরি মিহানের কাছে চলে আসে। কালকে আমাকে হসপিটালে রেখে না বলে চলে গিয়েছিলে কেন? আমি তো তোমার সাথে কথা বলতে চেয়েছিলাম। মিহান মাথা নিচু করে বইয়ের পাতা উল্টাতে থাকে। না মানে ম্যাডাম, এমনি চলে গেছি, আমার কাজ তো শেষ হয়ে গিয়েছিল। আজকে থেকে আর আমাকে ম্যাডাম বলে ডাকবে না, এটা আমার আদেশ। মিহান অবাক হয়ে মেঘলার চোখের দিকে তাকায়। সেখানে আজ কোনো অহংকার নেই, আছে এক অদ্ভুত কৃতজ্ঞতা। তাহলে কি বলে ডাকবো? আমার নাম ধরে ডাকবে, শুধু মেঘলা বলবে। মিহান একটু স্নান হাসে এবং মাথা নাড়ায়। না ম্যাডাম, আমার মতো ছোট লোকের মুখে আপনার নাম ধরে ডাকা শোভা পায় না। আপনি বড় ঘরের মেয়ে আর আমি রাস্তার সাধারণ একজন। মাফ করবেন, আমি আপনার নাম ধরে ডাকতে পারবো না। মেঘলার কিছু একটা বলতে গিয়েও থেমে যায়। তার চোখে জল টলমল করে ওঠে। ঠিক সেই মুহূর্তে প্রফেসর ক্লাসে ঢোকেন। মেঘলা অনিচ্ছা সত্ত্বেও নিজের সিটে গিয়ে বসে, কিন্তু তার মন পড়ে থাকে পেছনে সেই নিঃসঙ্গ ছেলেটার কাছে।
ভার্সিটির করিডোর আজ সাজ সাজ রবে মুখরিত। প্রফেসরের হাসি খুশি মুখ আর চারদিকের ব্যস্ততা দেখে বোঝা যায় কোনো বড় আয়োজন সামনে। ক্লাসরুমে ঢুকে প্রফেসর সবার উদ্দেশ্যে হাত উঁচিয়ে নীরবতা বজায় রাখার সংকেত দেন। তোমাদের সবার উদ্দেশ্যে একটা খবর আছে, কালকে আমাদের ভার্সিটিতে একটা বিরাট অনুষ্ঠান হবে। এখানে ভার্সিটির সব ছাত্রছাত্রী সহ শহরের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবে। আর এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আসছেন দেশের অন্যতম সফল বিজনেস টাকুইন ইয়াকুব আলী। ইয়াকুব আলী নামটা শোনা মাত্র মিহানের বুকের ভেতরটা যেন কেউ ধারালো অস্ত্র দিয়ে মুচড়ে দেয়। হৃদস্পন্দন মুহূর্তের জন্য থেমে যায় তার, চোখ দুটো ভিজে ওঠে এক লহমায়। আবসা চোখে সে জানালার বাইরে তাকিয়ে থাকে, আর গাল বেয়ে দুফোঁটা তপ্ত অশ্রু গড়িয়ে পড়ে বইয়ের পাতায়। আর শোনো, আজ অনুষ্ঠানের প্রস্তুতির জন্য কোনো ক্লাস হবে না, তোমরা এখন যেতে পারো। প্রফেসর বেরিয়ে যাওয়ার পর সবাই হইচই করতে করতে বের হয়ে যায়। মিহানও ধীর পায়ে ভার্সিটির গেটের দিকে এগোতে থাকে। ঠিক তখনই গেটের কাছে মেঘলা মিহানের পথ আটকে দাঁড়ায়। মেঘলার চোখে এখন আর সেই অহংকার নেই, বরং এক অদ্ভুত অনুশোচনা খেলা করে। শোনো, আমি জানি আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, অনেক অপমান করেছি তোমাকে। প্লিজ আমাকে দয়া করে মাফ করে দাও। মিহান থামে, সে স্নান হাসে এবং মেঘলার চোখের দিকে সরাসরি তাকায়। আপনাদের মতো বড় লোকরা তো তাই পারে, গরিবদের সাথে অন্যায় করা, তাদের তুচ্ছ তাচ্ছিল্য করা আপনাদের মজ্জাগত। আজ আমার জীবন বাঁচানোর পর আপনার দয়া হয়েছে, তাই না? দেখো, আমি সত্যিই আমার ভুল বুঝতে পেরেছি। আমি সেই মেঘলা আর থাকতে চাই না। আমি আপনাকে ক্ষমা করতে পারবো কিনা সেটা আমি নিজেও জানি না। ক্ষতের দাগ শুকিয়ে গেলেও ব্যথার স্মৃতি মুছে যায় না। কথাটা বলে মিহান আর দাঁড়ায় না, সে হন হন করে নিজের বাসার দিকে হাঁটা শুরু করে। মেঘলা দীর্ঘশ্বাস ফেলে তার গাড়িতে গিয়ে বসে। তার মনটা আজ বড় বেশি অস্থির। গল্পটি আবির হাসান নিলয়ের লেখা, তাই কেউ কপি করার আগে অনুমতি নিন। মিঠুন স্টোরি চ্যানেলের গল্পটি প্রকাশিত হয়েছে। পরের দিন ভার্সিটির বিশাল অডিটোরিয়ামে তিল ধারণের জায়গা নেই। মিহান ইচ্ছে করেই অনুষ্ঠানে অনেক দেরি করে আসে। তার আসার বিন্দু মাত্র ইচ্ছে ছিল না, কিন্তু প্রিয় আর খুব চেনা সে মানুষটিকে একবার দূর থেকে দেখার তৃষ্ণা তাকে এখানে টেনে নিয়ে আসে। স্টেজের আলোয় উদ্ভাসিত হয়ে দাঁড়িয়ে আছেন ইয়াকুব আলী। তিনি তার জীবনের সফলতা আর সংগ্রামের গল্প শোনাচ্ছেন সবাইকে। মিহান পেছনের একটি পিলারের আড়ালে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। মিহান মনে মনে বলে, বাবা, জানি তুমি অনেক কষ্টে আছো আমাকে নিয়ে। শহরের অনুষ্ঠানে তুমি ঘুরে বেড়াও শুধু আমাকে খোঁজার জন্য। আমি ভালো আছি বাবা, তুমি একদম চিন্তা করো না। খুব তাড়াতাড়ি আমি তোমাদের কাছে ফিরে আসব, কিন্তু তার আগে আমার কিছু অসম্পূর্ণ কাজ শেষ করতে হবে। মিহান যখন চোখের জল মুছবে ঠিক তখনই পেছন থেকে মেঘলা এসে তার পাশে দাঁড়ায়। সে অনেকক্ষণ ধরে মিহানকে লক্ষ্য করছে। কি হয়েছে মিহান, তুমি এভাবে একা দাঁড়িয়ে কান্না করছো কেন? কই না তো। কই মানে? আমি পরিষ্কার দেখলাম তোমার চোখে পানি। আমাকে কি তুমি এতটাই বোকা ভাবো? না মানে চোখে কিছু একটা পড়েছে তাই। মিহান কথা এড়িয়ে ওখান থেকে চলে যাওয়ার জন্য পা বাড়ায়, কিন্তু মেঘলা চট করে মিহানের হাত টেনে ধরে বলে, মিছামিছি বাহানা কেন করছো? আমার কথার জবাব দিয়ে যাও। মিহান এবার একটু রেগে যায়। সে নিজের হাতটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। হাত ছাড়ুন আমার মতো একটা ছোট লোকের হাত কেন ধরেছেন? আপনার সম্মান যাবে তো, হাত ছাড়েন বলছি। না, ছাড়বো না। আগে আমার কথার জবাব দাও, কেন কাঁদছিলে তুমি? মেঘলা যখন কথাগুলো বলছে তখন তার দৃষ্টি হঠাৎ স্থির হয়ে যায় মিহানের হাতের কবজির দিকে। মিহানের ব্লেজারের হাতা কিছুটা ওপরে উঠে গেছে, সেখানে স্পষ্ট করে খোদাই করা একটি ট্যাটু কিং। মেঘলা চমকে গিয়ে পাথর হয়ে যায়। ঠিক এমন একটি ট্যাটুই সে দেখেছিল সেই রাতে আসিফের হত্যাকারীর হাতে। কে তুমি, আর এই ট্যাটু তোমার হাতে কেন? আমি একজন সাধারণ ছোট লোক, গরিব ঘরের ছেলে। আপনার সব প্রশ্নের উত্তর দেওয়া আমার কাজ না। না, তুমি সেই সাধারণ মিহান নও, তুমি অন্য কেউ। সত্যি করে বলো, তোমার আসল পরিচয় কি? দেখেন মেঘলা, আমাকে যেতে দিন বলছি, বেশি বাড়াবাড়ি করবেন না। কথার জবাব না দিয়ে তুমি এক পাও নড়তে পারবে না। আমি এই একই ট্যাটু কিং এর হাতে দেখেছি। তুমি কি সেই খুনি? সত্যি করে বলো। মিহানের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। নিজের পরিচয় প্রকাশ হয়ে যাওয়ার ভয়ে আর উত্তেজনায় সে আর নিজেকে সামলাতে পারে না। সে ঝটকা দিয়ে নিজের হাত ছাড়িয়ে নিয়ে ঠাস ঠাস করে মেঘলার গালে দুটো সজোরে থাপ্পড় বসিয়ে দেয়। গল্পটি আবির হাসান নিলয়ের লেখা।
তাই কেউ কপি করার আগে অনুমতি নিন। মিঠুন স্টোরি চ্যানেলে গল্পটি প্রকাশিত হয়েছে। থাপ্পড়ের ধাক্কায় মেঘলা টাল সামলাতে না পেরে পিছিয়ে যায়। তার ঠোঁট ফেটে রক্ত গড়াতে থাকে। মেহানের কণ্ঠস্বর এখন আর সেই শান্ত মেহানের মতো নয়, বরং তা হিংস্র আর ভয়ানক। তুই কে রে যে তোকে আমার সব কথার জবাব দিতে হবে? নিজের সীমার মধ্যে থাক, সীমানা অতিক্রম করার চেষ্টা করিস না। মনে রাখিস, কিং কারো কাছে জবাবদিহি করে না। কথাটা বলেই মিহান ভিড়ের মধ্যে মিশে যায় এবং দ্রুত অডিটোরিয়ামের থেকে বেরিয়ে বাসায় চলে যায়। মেঘলা ফ্লোরের ওপর স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। গালে হাত দিয়ে সে অবিশ্বাসের দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে থাকে। তার সমস্ত শরীর কাঁপছে। যে মিহানকে সে শান্ত ভেবেছিল, তার ভেতরে যে এমন আগ্নেয়গিরি লুকিয়ে আছে তা সে ভাবতেও পারেনি। মেঘলা টলতে টলতে নিজের গাড়ির দিকে এগিয়ে যায়। তার মাথায় এখন কেবল একটি চিন্তা, মিহানিস কি সেই কিং? ভার্সিটির অডিটোরিয়ামে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর মিহান দ্রুত নিজের ডেরায় ফিরে আসে। মনের ভিতরে এক প্রচণ্ড অস্থিরতা কাজ করে। সে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নেয় এবং শরীরটা একটু বিশ্রাম দেওয়ার জন্য বিছানায় এলিয়ে পড়ে। দুপুরে সামান্য কিছু খাবার খেয়ে সে গভীর ঘুমে তলিয়ে যায়। বিকেলে যখন ঘুম ভাঙে তখন সূর্যের আলো স্নান হয়ে এসেছে। মিহান উঠে ফ্রেশ হয় এবং মনের গুমোট ভাব কাটাতে নির্জন রাস্তায় কিছুটা সময় হাঁটাহাঁটি করে। সন্ধ্যায় ফেরার পথে রাতের জন্য কিছু খাবার কিনে নিয়ে সে বাসায় ঢোকে। সাথে সাথে সে তার সাধারণ খাবারটুকু খেয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে মিহানের ঘুম ভাঙে পাখির কিচিরমিচির শব্দে নয়, বরং এক অজানা আশঙ্কায়। সে বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয় এবং প্রতিদিনের অভ্যাস মতো খবর শোনার জন্য টিভিটা চালু করে। টিভির পর্দায় ব্রেকিং নিউজের লাল সংকেত জ্বলছে। নিউজ আঙ্কেলের কণ্ঠস্বর অত্যন্ত আতঙ্কিত। দেশে আবারও স্থির হয়ে উঠেছে এক দুর্ধর্ষ নারী পাচারকারীর চক্র। এরা দিনে দুপুরে কলেজ আর ভার্সিটির মেয়েদের অপহরণ করে সীমান্ত পার করে বিদেশে পাচার করে দিচ্ছে। এরই মধ্যে আমাদের শহরের বিশিষ্ট ব্যবসায়ী সাকিবুল চৌধুরীর একমাত্র মেয়ে মেঘলা চৌধুরী সহ আরও অনেক মেয়ে নিখোঁজ হয়েছে। পুলিশ আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো কুল কিনারা করতে পারেনি। আপনারা সবাই সাবধানে থাকুন। খবরটা শোনা মাত্র মিহানের পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। সে মাথায় হাত দিয়ে সোফায় বসে পড়ে। তার চোখের সামনে পুরনো সব স্মৃতি ঝড়ের বেগে ঘুরতে থাকে। মেঘলা নিখোঁজ আর এই পাচারকারী চক্রের নাম শোনার সাথে সাথে মিহানের শরীরে রক্ত টকবক করে ফুটতে শুরু করে। তার মানে ও ফিরে এসেছে, যার জন্য আমার সাজানো দুনিয়াটা একদিন শ্মশান হয়ে গেছে, যার জন্য আমার সব স্বপ্ন তিলে তিলে ধ্বংস হয়ে গেছে। সেই বিল্লা তাহলে আবারও ফিরে এসেছে। তোদের কাউকে আমি বাঁচতে দেব না, কিন্তু এই বিশাল শহরে ওদের আস্তানা আমি কোথায় খুঁজবো? মিহান যখন গভীর চিন্তায় মগ্ন, ঠিক তখনই তার ফোনে একটি মেসেজ আসার সংকেত বেজে ওঠে। সে কাঁপা কাঁপা হাতে ফোনটা হাতে নেয়। মেসেজটা খুলে দেখেই তার চোখ স্থির হয়ে যায়। মেসেজটি মেঘলার কাছ থেকে এসেছে। আমি জানি মিহান, তুমি সেই কিং। শহরের প্রান্তে সেই পরিত্যক্ত পুরনো জমিদার বাড়িতে আমাদের আটকে রাখা হয়েছে। এখানে আমি একা নই, আরও অনেক মেয়ে আছে। কাল সকালেই আমাদের সবাইকে দেশের বাইরে পাচার করে দেবে ওরা। অনেক রিস্ক নিয়ে আমি এই মেসেজটা লিখছি। তুমি পারো আমাদের এই নরক থেকে বাঁচাতে। প্লিজ আমাদের বাঁচাও, আর পারলে আমার সব ভুল মাফ করে দিও। ইতি মেঘলা। মেসেজটা পড়া শেষ হতেই মিহানের চোখের মনি রাগে টকটকে লাল হয়ে যায়। সে আর এক মুহূর্ত দেরি করে না। ভেতরে সেই দয়ালু মিহানকে একপাশে সরিয়ে রেখে সে তার রণসজ্জায় সজ্জিত হতে শুরু করে। আলমারি থেকে বের করে আনে তার সে কালো ব্লেজার আর মুখ ঢাকার কালো রুমাল। কোমরে গুজে নেয় আধুনিক একটি স্বয়ংক্রিয় পিস্তল। হাতে তুলে নেয় সেই ধারালো ছুরি, যা দিয়ে সে ধর্ষণকারীদের বিচার করে। গ্যারেজের এক কোণে ঢেকে রাখা তার সেই শক্তিশালী বাইকটি আজ বের করে আনে, যা সে আগে কখনো রাস্তায় বের করেনি। বাইক স্টার্ট দিয়ে মিহান ঝড়ের বেগে মেঘলার দেওয়ার ঠিকানার দিকে রওনা দেয়। রাতের অন্ধকার চিরে বাইকের হেডলাইটের আলো সামনের দিকে এগিয়ে যায়। মিহানের লক্ষ্য এখন কেবল একটি বিল্লা আর তার আস্তানা ধ্বংস করা। যেতে যেতে রাত গভীর হয়। সে আস্তানা থেকে কিছুটা দূরে বাইক থামিয়ে দেয়। সামনে সেই পুরনো বিশাল ভুতুরে বাড়ি। চারিদিকে বিল্লার
সশস্ত্র গার্ডরা পাহারা দিচ্ছে। মিহান এক পা দু পা করে বিড়ালের মতো নিঃশব্দে সামনে এগোতে থাকে। হঠাৎ সে বিদ্যুৎ গতিতে দৌড় শুরু করে। পাহাড়ে থাকা প্রথম লোকটির সামনে গিয়ে সে সজোরে এক লাথি মারে। লোকটি ছিটকে পড়ার আগে মিহান তার ধারালো ছুরি দিয়ে পাশের লোকটির পেটে আমূল বসিয়ে দেয়। রক্তে চারপাশ ভেসে যায়। কিং এসে গেছে, ধরোকে। চিৎকার শুনে আরো অনেক লোক ছুটে আসে। মিহান আর দেরি না করে কোমর থেকে পিস্তল বের করে গুলি চালাতে শুরু করে। চারদিকে গুলির শব্দে রাতের নিস্তব্ধতা খান খান হয়ে যায়। মিহান একাই যেন এক সেনাবাহিনী। সে একের পর এক গুলি চালিয়ে প্রায় 20 জন পাহাড়দারকে মাটিতে লুটিয়ে দেয়। বাকি লোকগুলো তাকে লক্ষ্য করে গুলি করার আগেই সে দ্রুত সরে গিয়ে একটি বিশাল গাছের আড়ালে আশ্রয় নেয়। সেখান থেকে সুনির্দিষ্ট নিশানায় এক এক করে শত্রুদের খতম করতে থাকে। দীর্ঘক্ষণের রক্তক্ষয়ী মোকাবিলার পর বাইরের সব পাহারাদারকে নিকেশ করে মেহান আস্তানার গেটের সামনে এসে দাঁড়ায়। ভেতরে ঢোকার আগে সে পুলিশকে ফোন করে সঠিক লোকেশন জানিয়ে দেয় এবং দ্রুত আসার জন্য বলে। মিহান যখন আস্তানার ভেতরে ঢোকে তখন চারিদিকে দৃশ্য দেখে তার গা শিউরে ওঠে। বিশাল একটি হলরুমে সারি সারি মেয়েকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। তাদের মধ্যে ভয়ার্ত চোখে মেঘলাও বসে আছে। মিহানকে দেখা মাত্র মেঘলার চোখে আশার আলো ফুটে ওঠে। তার ঠোঁটের কোণে স্নান একটা হাসি দেখা যায়। মেঘলা মনে মনে বলে, জানতাম তুমি আসবে, তুমি আমাকে মরতে দেবে না, আমি জানতাম। কিন্তু মিহানের নজর তখন হলের শেষ প্রান্তে বসে থাকা সেই লোকটির দিকে। সেই কুখ্যাত বিল্লা। লোকটিকে দেখা মাত্রই মিহানের মাথার ওপর সব শিরা যেন ছিঁড়ে যাবে, এমন রাগে সে ফেটে পড়ে। আসো আসো কিং ওরফে মিহান, এসো। তোমার জন্যই তো আমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। আমি জানতাম তুমি আমাকে মারতে ঠিকই আসবে, কিন্তু মিহান আজ আমি মরবো না, আজ মরবি তুই। বিল্লা হাততালি দিতেই চারপাশে আড়াল থেকে আরও একদল সশস্ত্র লোক বেরিয়ে আসে এবং মিহানকে ঘিরে ফেলে। মিহান তার পিস্তলটা শক্ত করে ধরে দাঁতে দাঁত চেপে বলে, আজ তোদের মধ্যে কেউ বাঁচবি না, তোদের পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে। মিহান এক উন্মাদের মতো লড়াই শুরু করে। তার হাতে থাকা ছুরি আর পিস্তল যেন মৃত্যুর জায়গা খাইছে। একের পর এক লোক মাটিতে লুটিয়ে পড়ছে, কিন্তু লোক সংখ্যা এতই বেশি যে মিহানকে হিমশিম খেতে হয়। সে যখন ধীর বিক্রমে সবাইকে মারছে, ঠিক তখনই বিল্লা পেছন থেকে একটি ভারী লোহার রড নিয়ে এসে মিহানের মাথায় সজোরে আঘাত করে। প্রচণ্ড আঘাতের চোটে মিহানের চোখের সামনে দুনিয়াটা অন্ধকার হয়ে আসে। সে টাল সামলাতে না পেরে যন্ত্রণায় চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে। তার কপাল ফেটে রক্ত ঝরঝর করে গড়িয়ে পড়ে মেঝেতে। মেঘলা চিৎকার করে কাঁদতে শুরু করে। বিল্লা অট্ট হাসিতে ফেটে পড়ে। পুরনো সেই বাড়ির স্যাঁতস্যাঁতে মেঝেতে রক্ত আর ধুলোর মাঝে পড়ে আছে মিহান। মাথার ক্ষত থেকে গরম রক্ত গড়িয়ে তার বাম চোখটা প্রায় বুজিয়ে দিচ্ছে। বিল্লা হাতে লোহার রড নিয়ে মিহানের ওপর ঝুঁকে পড়ে অট্টহাসিতে দেয়। তার সেই হাসিতে পৈশাচিক হাসি, উল্লাস। কাকে মারবি তুই, কাকে মারবি রে? আজ থেকে ঠিক 2 বছর আগে তোর প্রেমিকাকে যেভাবে মেরেছি তার থেকেও খারাপভাবে আজ তোকে মারবো। তোর কিং হওয়ার শখ আজ মিটিয়ে দিচ্ছি। মিহানের চোখের পাতা বন্ধ হয়ে আসছে। তার মনে হচ্ছে সব অন্ধকার হয়ে যাচ্ছে। তবে কি এই শেষ? তবে কি বিল্লার মতো জানোয়ারের কাছে সে আজ হেরে যাবে? ঠিক সেই মুহূর্তেই মিহানের অবচেতন মনে সৃষ্টির মুখটা ভেসে ওঠে। সৃষ্টির সেই নিষ্পাপ রক্ত মাখা মুখ আর তার বলা শেষ কথাগুলো মিহানের কানে তীরের মতো বিঁধতে থাকে। হ্যাপি জার্নি টু মৃত্যু। বিল্লা যখন তার হাতে লোহার রডটা সজোরে মিহানের মাথায় নামিয়ে আনতে যাবে, ঠিক তখনই মিহান বাজ পাখির মতো ক্ষিপ্ততায় চোখ মেলে তাকায়। এক নিমিষে সে পাশ কাটিয়ে বাম হাত দিয়ে বিল্লার সেই লোহার রডটা খপ করে ধরে ফেলে। বিল্লা অবাক হওয়ার সুযোগ পায় না। মিহান তার শরীরের সমস্ত শক্তি ডান হাতের মুঠোয় জমা করে বিল্লার মুখে এক সজোরে ঘুষি মারে। ঘুষির চোটে বিল্লা ছিটকে গিয়ে অনেক দূরে মেঝেতে পড়ে যায়। মিহান টলতে টলতে উঠে দাঁড়ায়। তার চোখে এখন মৃত্যুর শীতলতা। সে মাটি থেকে সেই লোহার রডটা কুড়িয়ে নেয় এবং বিল্লার কাছে গিয়ে দাঁড়ায়। তোর জন্য আমার সাজানো জীবনটা ছারখার হয়ে গেছে। তোদের মতো পিশাচরা এই পৃথিবীতে থাকার যোগ্য নয়। আজ তোর মৃত্যু কেউ আটকাতে পারবে না।
মিহান রড দিয়ে বিল্লার পায়ে সজোরে আঘাত করে। ঘাড় ভাঙার মর্মর শব্দে পুরো বাড়ি কেঁপে ওঠে। বিল্লা যন্ত্রণায় আকাশ ফাটানো চিৎকার দেয়। মিহান এবার বিল্লাকে টেনে তুলে ফ্লোরের সাথে সজোরে আছাড় মারে। আছাড়ের চোটে বিল্লার কোমরের হাড় ভেঙে চুরমার হয়ে যায়। সে আর নড়াচড়া করতে পারে না, কেবল মাটিতে গড়াগড়ি করে কাতরাতে থাকে। কিং, আমাকে এবারের মতো ছেড়ে দাও, আমি তোমার পায়ে পড়ি, আমাকে এবারের মতো জীবন ভিক্ষা দাও। তুই কাউকে জীবন ভিক্ষা দিয়েছিস কোনোদিন? দয়া শব্দটা তোর অভিধানে নেই, আজ আমার কাছেও নেই। মিহান তার পকেট থেকে সেই তীক্ষ্ণ ছুরি বের করে সে পরম ঘৃণা ভরে বিল্লার পুরুষ অঙ্গটি কুচি কুচি করে কেটে ফেলে। বিল্লা ব্যথার জ্বালায় উন্মাদের মতো চিৎকার করছে। রক্তে ফ্লোর ভেসে যাচ্ছে। মিহান থামে না। বিল্লার এই ছটফটানি দেখে মিহান শব্দ করে হাসতে থাকে। সে হাসিতে কোনো মমতা নেই, আছে প্রতিশোধের তৃপ্তি। মিহান এবার বিল্লার মুখে হাত ঢুকিয়ে তার জিহ্বাটা টেনে বের করে ছুরি দিয়ে কেটে দেয়। বিল্লা এখন আর চিৎকার করতে পারছে না, কেবল কই মাছের মতো ডাঙায় উঠে লাফাচ্ছে। মিহান তার ছুরি দিয়ে বিল্লার মাথাটা দেহ থেকে আলাদা করে ফেলে। আক্রোশ এতই বেশি যে সে মৃত বিল্লার বুকেও বারবার ছুরি চালাতে থাকে। তোর কত বড় কলিজা হয়েছিল কুত্তার বাচ্চা, আমার সাজানো পৃথিবী ভেঙেছিস তুই। সেই সময় সাইরেন বাজিয়ে পুলিশ দল বলের আস্তানায় ঢুকে পড়ে। তারা দ্রুত সব মেয়ের হাতের বাঁধন খুলে দেয়। মেঘলা এক কোণে জড়সড় হয়ে বসেছিল। মিহানের এই ভয়ঙ্কর রূপ দেখে সে ভয়ে কুঁকড়ে যায়। যে শান্ত ছেলেটাকে সে চিনত, তার ভেতর এখন এমন এক অসুর লুকিয়ে আছে তা সে কল্পনাও করতে পারেনি। ওসি সাহেব এগিয়ে এসে মিহানের কাঁধে হাত রাখেন। কিং, থামো এবার, ও তো মারা গেছে, তাও কেন পাগলামি করছো? ওকে মুক্তি দাও। মিহান স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। তার হাত থেকে রক্ত মাখা ছুরিটা পড়ে যায়। কিং, তোমাকে যত ধন্যবাদ দেব তাও কম হবে। তোমার জন্য আজ এই শহরের নারীরা শান্তিতে আছে। আজ এতগুলো মেয়েকে তুমি বাঁচিয়েছো, কিন্তু কিং, তোমার ভেতরে কিসের এত কষ্ট? কেন তুমি আজ এই রক্তমাখা পথে? আশা করছি আজ তুমি আমাদের কাছে সবটা বলবে। আমার বুকে খুব ব্যথা স্যার, আমি যদি বুক চিরে দেখাতে পারতাম যে ভেতরে কত ক্ষত। তবে শুনুন আমার গল্প। আজ থেকে 2 বছর আগে সৃষ্টি নামের একটি মেয়ে ছিল আমার জীবনে। ও আমার ভালোবাসার মানুষ ছিল। সৃষ্টির মনটা ছিল কাচের মতো স্বচ্ছ। ও যেখানে অন্যায় দেখত সেখানেই প্রতিবাদ করত। একদিন এই বিল্লা একটি মেয়েকে তুলে নিয়ে ধর্ষণ করে। ভয়ে কেউ মুখ খোলেনি, কিন্তু সৃষ্টি একাই রুখে দাঁড়ায়। ও বিল্লার বিরুদ্ধে সব প্রমাণ জোগাড় করে আদালতে যাওয়ার প্রস্তুতি নেয়। যেদিন ও কোর্টে যাবে সেদিন সবার চোখের সামনে বিল্লার লোকেরা সৃষ্টিকে নির্মমভাবে হত্যা করে। এত মানুষ ছিল সেখানে, কিন্তু কেউ ওকে হাসপাতালে নেওয়ার সাহস দেখায়নি। সবাই শুধু দাঁড়িয়ে তামাশা দেখেছে। আমি খবর পেয়ে যখন পৌঁছাই দেখি সৃষ্টি রক্তে ভাসছে। আমি ওকে জড়িয়ে ধরে চিৎকার করছিলাম। সৃষ্টি শেষ নিঃশ্বাস ত্যাগের আগে আমাকে বলে গিয়েছিল, মিহান, আমাদের দেশে ধর্ষণকারীদের বিচার হয় না, তুমি ওদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, এই আমার শেষ ইচ্ছা। সেদিন আমি কথা দিয়েছিলাম আমি কিং হব, আমি ওদের যমদূত হব। মিহানের কথা শুনে ওসির চোখ ভিজে ওঠে। উপস্থিত পুলিশ আর মেয়েরা সবাই নীরব হয়ে যায়। মেঘলা দূর থেকে চোখের জল মুছে কৃতজ্ঞ দৃষ্টিতে মিহানের দিকে তাকিয়ে থাকে। সত্যি এটা খুবই দুঃখজনক। আচ্ছা কিং, তুমি সবার সামনে কেন আসো না? আমার খুব ইচ্ছে তোমার মতো একজন মহান মানুষের মুখটা দেখার। কিংয়ের রহস্যে থেকে যাবে স্যার। কিং কোনোদিন সবার সামনে আসবে না। আপনারা এদের সবাইকে নিরাপদে নিয়ে যান। মিহান আর এক মুহূর্ত দাঁড়ায় না। সে তার বাইক স্টার্ট দিয়ে ঝড়ের গতিতে আস্তানা থেকে বেরিয়ে যায়। তার পেছনে পুলিশ আর মেঘলা সহ অন্য মেয়েরা গাড়িতে করে রওনা দেয়। মিহান ফুল স্পিডে বাইক চালাচ্ছে। বাতাসের ঝাপটা তার চোখে লাগছে, আর মনের ভেতর সৃষ্টির সেই শেষ হাসিটা বারবার ফিরে আসছে। তার মাথায় তখন রাজ্যের স্মৃতি ঘুরপাক খাচ্ছে। হঠাৎ একটি ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় মিহান নিজের ভারসাম্য হারিয়ে ফেলে। বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে সরাসরি নিচের গভীর নদীতে পড়ে যায়। নদীর জলের শব্দ আর অন্ধকারের মাঝে হারিয়ে যায় শহরের সেই ক্রাশ, সেই ধ্রাতা কিং। পুলিশ গাড়ি থামিয়ে নিচে তাকায়, কিন্তু কেবল জলের ঢেউ ছাড়া আর কিছুই দেখা যায় না। গল্পটি আবির হাসান নিলয়ের লেখা, তাই কেউ কপি করার আগে অনুমতি নিন। মিঠুন স্টোরি চ্যানেলে গল্পটি প্রকাশিত হয়েছে। ইহানকে চোখের সামনে সেই উত্তাল নদীতে ঝাঁপিয়ে পড়তে দেখে ওসির হাড় হিম
হয়ে যায়। তিনি তৎক্ষণাৎ গাড়ির ব্রেক কষেন। গাড়ি থামার সাথে সাথে ওসি আর কয়েকজন পুলিশ কনস্টেবল নিচে নেমে আসেন। তারা ব্রিজের রেলিং ধরে টর্চের আলো ফেলে চারিদিকে পাগলের মতো খুঁজতে থাকেন, কিন্তু নদীর স্রোত আর আজ বড় বেশি উথাল, আর কুচকুচে কালো অন্ধকারের জন্য নিচে কিছুই পরিষ্কার দেখা যাচ্ছে না। একটু পরে মেঘলাও গাড়ি থেকে টলতে টলতে নেমে আসে। ব্রিজের ওপর দাঁড়িয়ে সে নদীর কালো জলের দিকে তাকিয়ে চিৎকার করে কাঁদতে শুরু করে। তার সেই বুক ফাটা আর্তনাদে রাতের নিস্তব্ধতা খা খা করে ওঠে। ম্যাডাম, দয়া করে শান্ত হন। আমরা ডুবুরি দল ডাকছি, আমরা কিছু একটা ব্যবস্থা করছি। কিন্তু মেঘলা কোনো কথা শোনার মতো অবস্থায় নেই। সে দুই হাতে ব্রিজের রেলিং আঁকড়ে ধরে গগন বিদারে চিৎকার দিতে থাকে। সে জানে এই নিষ্ঠুর সমাজে তার একমাত্র রক্ষাকর্তা এই অতল জলে তলিয়ে গেছে। সেই রাত থেকে শুরু করে পরের কয়েকদিন পর্যন্ত পুলিশ নদীর প্রতিটা বাঁকে, চর এলাকায় আর ঝোপঝাড়ের মিহানকে খুঁজে বেড়ায়, কিন্তু মিহান বা তার বাইক কোনো কিছুরই হদিশ পাওয়া যায় না। শেষমেশ পুলিশ আর ডুবুরি দল হাল ছেড়ে দেয়। সবার মনে এক আশঙ্কায় দানা বাঁধে। মিহান আর বেঁচে নেই। নদীর তীব্র স্রোত হয়তো তাকে অনেক দূরে ভাসিয়ে নিয়ে গেছে, অথবা পলি মাটির নিচে তার দেহ চাপা পড়েছে। পরদিন সকালে পুরো শহরে শোকের কালো ছায়া নেমে আসে। খবরের কাগজ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সবখানে একটাই খবর, কিং আর নেই। শহরের সাধারণ মানুষ এই খবরটা বিশ্বাসই করতে পারে না। যে মানুষটি তাদের ঘরের মেয়েদের জন্য নিজের জীবন বাজি রেখেছিল, সে এইভাবে হারিয়ে যাবে। শহরের প্রতিটি অলিতে গলিতে মানুষ কিং এর জন্য চোখের জল ফেলে। প্রতিটি নারী আজ নিজেকে আবারও অসহায় ভাবতে শুরু করে, কিন্তু নিয়তির বিধান সবাইকে মেনে নিতেই হয়। দেখতে দেখতে 2 মাস কেটে যায়। মেঘলা এখন আর সেই প্রণচ্ছল্য মেয়েটি নেই। সে সারা দিন একটি অন্ধকার রুমের ভেতর নিজেকে বন্দি করে রাখে। ঠিকমতো খাওয়া দাওয়া করে না, কারোর সাথে কথা বলে না। কান্নায় তার চোখের নিচে গভীর কালো দাগ পড়ে আছে। রাতের পর রাত সে জেগে থাকে আর চোখের জলে বালিশ ভিজিয়ে ফেলে। মিহানের মৃত্যু সে কোনোভাবেই মেনে নিতে পারছে না। সেই দিন থেকেই সে মিহানকে নিজের হৃদয়ে জায়গা দিয়েছে। যেদিন মিহান নিজের জীবনের ঝুঁকি নিয়ে তাকে বাঁচিয়েছিল, কিন্তু মিহানকে সেই কথা বলার সুযোগ সে আর পায়নি। মা দেখো, আমার কিং এসেছে। ওই দেখো, মিহান ফিরে এসেছে। এই যে দেখো, ও আমার সামনে বসে আছে। দেখো মা, তোমাকে দেখেও কেমন লজ্জা পাচ্ছে। মেঘলার মা রুমে ঢুকে দেখেন মেঘলা একটি বালিশকে কোলে নিয়ে নিবিড়ভাবে কথা বলছে। সে বালিশটাকে মিহান মনে করে হাসছে আর গল্প করছে। মেয়ের এমন মানসিক অবস্থা দেখে মায়ের চোখ থেকে টপ টপ করে জল ঝরতে থাকে। মেঘলার পাগলামি দিনে দিনে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। নিরুপায় হয়ে তার বাবা মা তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের নামকরা এক হাসপাতালে নিয়ে যান। দীর্ঘ 6 মাস চিকিৎসার পর মেঘলা অনেকটাই সুস্থ হয়ে ওঠে। এখন সে আর আগের মতো মিহানকে নিয়ে পাগলামি করে না, কিন্তু তার হৃদয়ের মণিকোঠায় মিহানের অস্তিত্ব আগের মতোই অমলিন। সে এখন তাদের বিশাল বিজনেস সাম্রাজ্যে দেখাশোনা শুরু করেছে। তার চেহারায় এখন এক গাম্ভীর্য আর আভিজাত্য। কিং এর মৃত্যুর পর 1 বছর পার হয়ে গেছে। এই 1 বছরে শহরের মানুষ কিং এর কথা ভুলতে শুরু করেছে, আর সেই সাথে অপরাধীর ভয়ও কমে গেছে। আবারও দিন দুপুরে অনেক মেয়ে অপহরণ হচ্ছে। শহর জুড়ে ধর্ষণের ঘটনা বেড়ে গেছে। আবারও সেই পুরনো কালো ছায়া শহরকে গ্রাস করেছে। ঠিক একদিন হঠাৎ করেই শহরের এক অন্ধকার গলিতে পাওয়া যায় এক পুরুষের বিভৎস লাশ। তার বিশেষ অঙ্গটি কাটা এবং পিঠের চামড়া চিরে লেখা কিং ইজ ব্যাক। খবরটি দাবানলের মতো সারা শহরে ছড়িয়ে পড়ে। অপরাধী আর বখাটেদের মনে আবারও থরথর করে কম্পন শুরু হয়। খবরটা মেঘলার কানে পৌঁছাতেও দেরি হয় না। মেঘলা তার অফিসের চেয়ারে বসে খবরটা শুনে শিউরে ওঠে, তবে তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি দেখা দেয়। আমার বিশ্বাস ছিল মিহান, তুমি এত সহজে মরতে পারো না, কিন্তু তুমি এখন কোথায়? যেখানেই থাকো আমি তোমাকে খুঁজে বের করবই। মেঘলা যখন নিজের চিন্তায় মগ্ন, তখন তার ম্যানেজার দরজায় কড়া নাড়েন। ম্যাডাম, ভেতরে আসতে পারি? হ্যাঁ আসুন। ম্যাডাম, কালকে আমাদের কোম্পানির সাথে দেশের সবচেয়ে বড় মাল্টিন্যাশনাল কোম্পানির একটা বিশাল ডিল ফাইনাল হবে। ডিলটা সই হলে আমাদের কোম্পানির ভাবমূর্তি বদলে যাবে। ডিলটা কোথায় হবে? ম্যাডাম, আমাদের হেড অফিসেই হবে। ওনাদের এমডি নিচে আসবেন। ঠিক আছে, আপনি সব প্রস্তুত রাখুন।
পরের দিন মেঘলার অফিসের কনফারেন্স রুমটা অত্যন্ত রাজকীয়ভাবে সাজানো হয়েছে। অন্য কোম্পানির লোকজন ডিল ফাইল নিয়ে সময় মতো হাজির হয়। মেঘলা রুমে ঢুকে সবার সাথে সৌজন্য বিনিময় করে নিজের সিটে বসে। ঠিক তখনই একদল সুঠাম দেহি গার্ডের বেস্ট নিতে একজন সুদর্শন যুবক রুমে প্রবেশ করে। তার পরনে দামি কালো স্যুট, চোখে সানগ্লাস। মেঘলা যখন যুবকের দিকে তাকায় তখন তার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। যুবকটি সানগ্লাস খুলতে মেঘলা নিজের আসন ছেড়ে দাঁড়িয়ে পড়ে। তার হৃৎপিণ্ড যেন থমকে যায়। সামনে দাঁড়িয়ে থাকা এই যুবক আর কেউ নয়, এ স্বয়ং মিহান। তবে আগে সে মলিন চেহারার মিহান নয়, এখন সে এক দাপুটে বিজনেস টাইকুন। মেঘলা এক দৃষ্টিতে মিহানের দিকে তাকিয়ে থাকে। তার মন চাইছে এখনই সব প্রোটোকল ভেঙে মিহানকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে। মিহান মেঘলার দিকে তাকিয়ে এক রহস্যময় হাসি দেয়। বিজনেস ডিলটা শুরু করা যাক ম্যাডাম। মেঘলার গলা দিয়ে কোনো কথা বের হয় না। কেবল স্তব্ধ হয়ে তার হারিয়ে যাওয়া ভালোবাসাকে অপলক নয়নে দেখে যায়। গল্পটি আবির হাসান নিলয়ের লেখা, তাই কেউ কপি করার আগে অনুমতি নিন। মিঠুন স্টোরি চ্যানেলে গল্পটি প্রকাশিত হয়েছে। বিজনেসের যাবতীয় কাজ শেষ করে মিহান যখন মেঘলার অফিস থেকে বের হয়ে নিজের বিলাসবহুল গাড়ির দিকে এগিয়ে যায়, ঠিক তখনই পেছন থেকে এক ব্যাকুল কণ্ঠের ডাক ভেসে আসে, ওই শোনো। মিহান ধীর পায়ে পেছনে ফিরে তাকায়। তার চোখে মুখে এখন এক অদ্ভুত গাম্ভীর্য, যা আগে ছিল না। জি বলুন ম্যাডাম, আর কোনো কাজ বাকি আছে কি? মেঘলা মিহানের খুব কাছে এসে দাঁড়ায়। তার চোখে জল টলমল করছে। দীর্ঘ 1 বছরের অপেক্ষার যন্ত্রণার ছাপ তার চেহারায় স্পষ্ট। আমি জানতাম মিহান, তোমার কিছু হতে পারে না। আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। তোমার বিরহে আমি দীর্ঘ 6 মাস মানসিক হসপিটালে পাগল হয়েছিলাম। প্লিজ আমাকে আর দূরে সরিয়ে দিও না। মিহান যেন আকাশ থেকে পড়ে। সে খুব স্বাভাবিক থাকার ভান করে তাচ্ছিলের হাসি দেয়। কি বলছেন আপনি? এইসব কি সব আজে বাজে কথা? আপনার সাথে আমার দেখা হলো আজকে এই প্রথম ডিল সাইন করার সময়, আর আপনি কি সব উল্টাপাল্টা কথা বলছেন? যত সব পাগলামি। মিহান আর কোনো কথা না বলে দ্রুত গাড়িতে উঠে পড়ে। ড্রাইভার গাড়ি স্টার্ট দেয়। মেঘলা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে অপলক চোখে গাড়িটির দিকে তাকিয়ে থাকে। তার গাল বেয়ে নোনা জল গড়িয়ে পড়েছে। মিহান চোখের আড়ালে চলে গেলেও মেঘলার মনে হচ্ছে তার অক্সিজেনটুকু কেড়ে নিয়ে কেউ চলে গেল। মিহান গাড়ি নিয়ে শহরের সবচেয়ে অভিজাত এলাকায় নিজের বিশাল অট্টালিকায় ঢোকে। মিহান এখন তার বাবা মায়ের সাথেই থাকে। সেদিন ব্রিজের ওপর থেকে পড়ার পর এক দয়ালু জেলে তাকে উদ্ধার করে নিজের নৌকায় তুলে নিয়েছিল। সেই জেলের সেবায় মিহান সুস্থ হয়ে ওঠে এবং পরে নিজের পরিচয় দিয়ে পরিবারের কাছে ফিরে যায়। এখন সে এক বিশাল কোম্পানির কর্ণধার। বাসায় ঢুকেই মিহান ছোট্ট বাচ্চাদের মতো চিৎকার শুরু করে। আম্মু, ও আম্মু, কোথায় তুমি? মিহানের মা রান্নাঘর থেকে দ্রুত বেরিয়ে আসে। কি হয়েছে বাবা, এত চিৎকার কেন করছিস? আম্মু, খুব খিদে পেয়েছে, জলদি খেতে দাও তো। তাই বলে কি পুরো বাড়ি মাথায় করে চিৎকার করবি? মানে আমার গলার আওয়াজে কত জোর আছে তা একটু পরীক্ষা করছিলাম আর কি। মা মুচকি হেসে খাবার বেড়ে দেন। মিহান তৃপ্তি সহকারে খেয়ে নিজের ঘরে চলে যায়। বিকেলে সে শহরের এক শান্ত পার্কে একা বসেছিল। ঠিক তখনই মেঘলা তাকে খুঁজতে খুঁজতে সেখানে হাজির হয়। মেঘলা গাড়ির থেকে নেমে হন্তদন্ত হয়ে মিহানের সামনে এসে দাঁড়ায়। আপনি আবার এখানে কেন এসেছেন? কেন এরকম করছো মিহান? আমাকে দয়া করে মাফ করে দাও। যেদিন থেকে তুমি আমার জীবন বাঁচিয়েছো সেদিন থেকেই মনের অজান্তেই তোমাকে ভালোবেসে ফেলেছি। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। তোমাকে ছাড়া আমি বাঁচবো না। দেখুন ম্যাডাম, কে আপনি? আমি আপনাকে আগে কোনো দিন দেখিনি। আপনি কি সবসময় এমন উল্টাপাল্টা কথা বলেন? দ্বিতীয়বার যেন আমার সামনে আপনাকে না দেখি, নইলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। মিহান গটগট করে হেঁটে চলে যায়। মেঘলা পাথরের মতো সেখানে দাঁড়িয়ে থাকে। সন্ধ্যায় ডাইনিং টেবিলে মিহানের বাবা বিয়ের প্রসঙ্গ তোলেন। কিরে বাপ, নতুন অফিস কেমন লাগছে তোর? হ্যাঁ আব্বু, খুব ভালো। ভাবছি তোর বিয়ের জন্য এবার একটা ভালো দেখে পাত্রী দেখব। তোর মাও তা চায়। মিহান, তোর কোনো পছন্দ থাকলে নির্দ্বিধায় বলতে পারিস। আমরা তোর অমতে কিছু করব না। কি যে বলো না তোমরা, আমি এখন কোনো বিয়ে শাদী করব না। মিহান তাড়াতাড়ি খাওয়া শেষ করে নিজের ঘরে চলে আসে। পেছনে তার মা বাবা তার এই কাণ্ড দেখে হাসাহাসি করতে থাকেন। রাতে মিহান জানালার পাশে বসে সৃষ্টির কথা ভাবে। হঠাৎ এক তন্দ্রাচ্ছন্ন অবস্থায় সে সৃষ্টির কণ্ঠ শুনতে পায়। আচ্ছা মিহান, আর কয়দিন এভাবে একা একা জীবন পার করবে? জানি না সৃষ্টি, কিন্তু তোমার স্মৃতি বুকে জড়িয়ে আমি সারা জীবন কাটিয়ে দিতে চাই।
আমার একটা কথা রাখবে? তোমার কোনো কথা কি আমি আজ পর্যন্ত ফেলেছি? বলো কি বলতে চাও? আগে কথা দাও রাখবে। তুমি একটা বিয়ে করো আর সুন্দর করে সংসার করো। আমি চাই তুমি সুখে থাকো। সৃষ্টির অশরীরী কণ্ঠস্বর মিলিয়ে যায়। পরদিন সকালে মিহানের ঘুম ভাঙে ফোনের কর্কশ শব্দে। ফোন রিসিভ করতেই অপর প্রান্ত থেকে খবর আসে যে মেঘলা বিষ খেয়েছে। মিহান আর এক মুহূর্ত দেরি করে না, না খেয়েই পাগলের মতো হাসপাতালের দিকে ছোটে। কেবিনে ঢুকে দেখে মেঘলা স্নান হয়ে শুয়ে আছে। মিহানকে দেখে শেখ অভিমান করে মুখ ঘুরিয়ে নেয়। পাগল হয়েছো নাকি মেঘলা? এখন যদি তোমার কিছু হয়ে যেত তবে কি হতো? কেন এসেছো এখানে? চলে যাও, তুমি তো আমাকে ভালোবাসো না। ভালো না বাসলে কি এই অসময়ে কেউ হাসপাতালে ছুটে আসে? তাহলে আমাকে এতদিন এত কষ্ট কেন দিলে? তুমি কি আমাকে কম কষ্ট আর অপমান করছিলে ভার্সিটিতে? সব তো শোধ করে দিলাম। আচ্ছা যাও, আর তোমাকে কোনোদিনও কষ্ট দেব না, আর তুমিও আমাকে কোনোদিন ছেড়ে যাবে না। মিহান মুচকে হাসে। মাস দুয়েক পর তাদের ধুমধাম করে বিয়ে হয়। বাসুরাতে মিহান ঘরে ঢুকলে মেঘলা তাকে সালাম করে। বেঁচে থাকো, সারা জীবন আমার পাশে থেকো। আর এখন আমি খুব ক্লান্ত, আমি ঘুমাবো। আমাকে একদম বিরক্ত করবে না। ঘুমাবে মানে? আজকে আমাদের বাসর রাত, আর আমরা একটু ডান্স করব, তারপর রোম্যান্স করব, তারপর অনেক গল্প করব, তারপর না হয় ঘুমাবো। মেঘলা মিহানের সাথে গানের তালে তাল মিলিয়ে নাচতে শুরু করে। এক পর্যায়ে সে মিহানকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিয়ে তার বুকের উপর শুয়ে পড়ে। তাদের মুখ এখন খুব কাছাকাছি। মেঘলা গভীর আবেগে মিহানের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। 5 বছর পর। গল্পটি আবির হাসান নিলয়ের লেখা, তাই কেউ কপি করার আগে অনুমতি নিন। মিঠুন স্টোরি চ্যানেলে গল্পটি প্রকাশিত হয়েছে। সকালবেলা মিহানের ছোট্ট মেয়ে মিমি দৌড়ে মেঘলার কাছে আসে। মাম্মা, ও মাম্মা। কি হয়েছে মা? মাম্মা, বাবা আমাকে আবার বকা দিচ্ছে, তুমি বাবাকে মেরে দাও। ও আবার তোমাকে বকা দিয়েছে? দাঁড়াও, আজকে ওর একদিন কি আমার একদিন। মেঘলা রান্নাঘর থেকে ঝাড়ু হাতে নিয়ে ঘরে ঢুকে। মিহান ল্যাপটপে অফিসের কাজ করছে। কোনো কথা ছাড়াই মেঘলা ঝাড়ু দিয়ে মিহানকে একটা বাড়ি মারে। আউ, কি করছো? ব্যথা পাচ্ছি তো। ব্যথা পাওয়ার জন্যই তো মারছি। কিন্তু আমি করেছিটা কি? তুমি আবার মিমিকে বকা দিয়েছো কেন? এই রে, পাজি মেয়েটা মনে হয় সব বলে দিয়েছে। মিহান হঠাৎ মেঘলার পেছনের দিকে তাকিয়ে নাটকীয়ভাবে চিৎকার দেয়। ওই দেখো মেঘলা, তোমার পেছনে বড় একটা তেলাপোকা। মেঘলা ভয় পেয়ে পেছনে তাকিয়েই মিহান এক দৌড়ে ঘর থেকে পালায়। মেঘলাও ঝাড়ু নিয়ে তার পেছনে দৌড়ায়। সারা বাড়ি দৌড়াদৌড়ি করে মিহান তার মায়ের পেছনে গিয়ে লুকায়। আম্মু দেখো, তোমার আদরের বৌমা আমাকে ঝাড়ু দিয়ে মারছে। কি হয়েছে মা? আম্মু আপনি সরুন, ও আজকে মিমিকে অকারণে বকা দিয়েছে। কি? ও আজকেও মিমিকে বকা দিয়েছে? তাহলে ওকে বেশি করে পেটা। হাই কপাল, শাশুড়ি আর বৌমা এখন এক হয়ে গেছে। তাহলে ধরা পড়লে তো আজ আমার হাড়গোড় থাকবে না। মিহান এক দৌড়ে বাসার বাইরে চলে যায়। এভাবেই মিহান আর মেঘলার 4 বছরের মেয়ে মিমিকে নিয়ে দুষ্টু মিষ্টি সুখের সংসার চলতে থাকে। কিং এখন আর খুনি নয়, সে এখন এক দায়িত্বশীল বাবা আর আদর্শ স্বামী। তারা সুখে থাকুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।